দীর্ঘ 2 বছর পর মায়া জড়ানো নিজের শহরে যাচ্ছি। কত না মধুর স্মৃতি জড়িয়ে আছে এই নিজ শহরে। আবার কিছু স্মৃতি মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। নিজের শহরটা ছেড়েছি কিছু স্বার্থপর মানুষের স্বার্থের মায়াজালে পড়ে, আবারও কারো প্রতিশোধের ফাঁদে, আবার কারো আবেগে ভালোবাসার কারণে। শুনি লোকেরা বলে যেই ভুল একবার করা হয় সেই ভুল যাতে আর না করে, কিন্তু আমি সে একই ভুল বারবার করেছি। সেটা হলো ভালোবাসার মায়াতে পড়ে। মানুষ অবহেলার মানে তখনই বোঝে যখন তার কাছের মানুষ তাকে অবহেলা করে। মানুষ মানুষের কষ্ট তখনই বোঝে যখন তার অতি কাছের মানুষ তাকে কষ্ট দেয়। সারা জীবন বুকে থাকবে বলে হাত ধরে, আর সময় হলে পায়ের নিচে রাখে। হ্যালো নীলা, কেমন আছো? ভালো। জানো নীলা, আমি ভালো নেই। কেন? কি হয়েছে? জানো, আমি না 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ, আর তুমি একটিবারও খোঁজ নিলে না। আজ একটু সুস্থ, তাই আমি নিজেই তোমাকে ফোন দিলাম। আমি অনেক ব্যস্ত, তাই খোঁজ নিতে পারিনি। খোঁজ? আগে তো অনেক ব্যস্ত ছিলে, তখন কেমনে নিয়েছো? হয়েছে তোমার বকবক? আমি ঘুমাবো? আগে তো অনেক রাত পর্যন্ত কথা বলতে, এখন কেন পারছো না? আগে বলতাম, এখন বলতে পারবো না, ঘুম পাচ্ছে। ও তাই? আচ্ছা, কি করো? আজাইরা একজনের সাথে কথা বলি। এখন তোমার ফালতু বকবক শেষ হলে এখন রাখতে পারি? নীলার কথাটা শুনে আমার চোখে জল এসে গেল। সে পারলো এমনভাবে কথা বলতে? এগুলো ফালতু বকবক, তাই না? তাই নয় তো কি, ঘুমের মুডটাই খারাপ করে দিলে। তারপর আমি 2-1বার কল দিলেও ফোন বন্ধ পেলাম। এটা আমার নীলা না, এটা আমার নীলা হতেই পারে না। যে নীলা আমার অসুস্থতার কথা শুনলে কান্না করে দিত, যে নীলা আমার সাথে কথা না বললে তার পেটের ভাতই হজম হতো না, আর সে নীলা বলে আমি ফালতু কথা বলছি। হায় রে ভালোবাসা! আজ 7 দিন ধরে নীলা আমার সাথে এমন করছে। ফোন দিলে ব্যস্ত, আর ফোনে পেলে এটা ওটা বলে এড়িয়ে চলে। তার এই এড়িয়ে চলা নতুন না, আরও 1 মাস আগে থেকে, কিন্তু এখন একটু বেশি। তার এই অবহেলা সহ্য করতে না পেরে চিন্তায় অসুস্থ হয়ে গেছে, আর তিনি আমার খোঁজ খবরও নেয় না। আজ একদিন হলো সুস্থ হয়েছি, তাই একটু ভালো করে কথা বলতেছিলাম, কিন্তু সে অবহেলাটাই পাইলাম। আসলে ভালোবাসাটা না একটা পুরস্কার। প্রথম তোমার জীবনে এমন কিছু উপহার দেবে যা তুমি ভাবতেও পারবে না কতটা ভালো লাগা কাজ করবে। আবার আস্তে আস্তে এমন এক মুহূর্ত উপহার যা তুমি তোমার জীবনে কখনো চাওনি, আর সেটা হচ্ছে অবহেলা। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা বলতে পারবো না। এবার চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আহমদ, বাবা মার দ্বিতীয় সন্তান। আমার একটা বড় বোন আছে, এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। বাবার একটা ব্যবসা আছে, মা গৃহিণী। আমি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি, আর যার সাথে কথা বললাম সে হলো আমার গার্লফ্রেন্ড। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা বাবা আহমদ, ওঠ বাবা। এই আহমদ, কলেজে যাবি না? অসুস্থের কারণে অনেক দিন কলেজে যাওয়া হয় না তোর। যাবো তো মা, আর একটু ঘুমাই। আর একটু ঘুমালে আর কলেজে যেতে হবে না। এখন 8টা বাজে। কি 8টা বাজে? দেখ শালার ঘুম রে। আম্মুর মুখে 8টা কথা শুনে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে আসলাম। এদিকে আম্মু নিজেকে আমার জন্য নাস্তা রেডি করে রাখলো। আমি ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতেই, দেখো মা, তোমার নবাব আইছে, দাও খাবার দাও। ধন্যবাদ আপু, এই বলে স্যান্ডউইচটা মুখে দিয়েই চলে আসতে লাগলাম। কি রে, পুরো রাস্তা শেষ করে যা। না আম্মু, আর এগুলো তোমার রাক্ষস মেঘে খাও। কি দাঁড়া হারামি, আমি রাক্ষস? তা নয়তো কি, ঘরের সব চানাচুর তুই খেয়ে নিস, আর আমি একটাও খেতে পারি না। আর তুই যে মিষ্টি খেয়ে ফেলিস তা? আরে মিষ্টি খাওয়া তোমাদের শরীরের জন্য ভালো না, আর আমি পোলা আর ভাই হিসেবে কি এটা হতে দিই? তাই আমি সব খাই, আর আমার মিষ্টি খেলে কিছুই হবে না। আহারে, আমার ভাইটা আমাদের জন্য কত চিন্তা করে, হারামজাদা তারা। এটা বলতে আমি দরজা দিয়ে দৌড়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে হাসি মুখে নীলাদের বাসার সামনে গেলাম। তারপর নীলাকে কল দিলাম। হ্যালো নীলা, কোথায় তুমি? আমি তোমাদের বাসা নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। আমি তো চলে এসেছি। ও, এটা বলে ফোন রেখে দিলাম। নীলার কথা আমার অনেক খারাপ লাগলো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরতে লাগলো। যখন থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে তখন থেকে সে আমার সাথে কলেজে যেত, আর আজ সে নিজে চলে গেল। ভালো। তারপর রিক্সা উঠে কলেজের দিকে যেতে লাগলাম। আজ অনেক দিন পর তার সাথে যেতে চাইছিলাম, কিন্তু সে নাকি চলে গেছে। ভাবতে লাগলাম সেই ক্লাস 10 থেকে আমাদের রিলেশন, তবে এরকম করে কথা নীলা আমার সাথে আর কোনোদিনও বলেনি। তারপরে কিছুক্ষণের মধ্যে আমি কলেজে এসে গেলাম। এসে দেখতে পেলাম
নীলা একটা ছেলের সাথে কথা বলছে। এটা দেখে বুকের মাঝে ছ্যাদ করে উঠলো। আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো, তাই অন্য ছেলেদের সাথে সহ্য হয় না। আমি তাড়াতাড়ি হেঁটে নীলার সামনে গেলাম। এই নীলা, এদিকে একটু আসো তো। তারপর নীলা আমার কথা মতো আমার কাছে আসলো। ছেলেটা কে নীলা? ও আমার বন্ধু। তোমাকে না মানা করেছি কোনো ছেলের সাথে মিশতে? আমার এত খারাপ দিন আসেনি যে তোমার কথা শুনতে হবে, বুঝতে পারলে? আর তোমার জন্য কি শান্তিমতো আমি বন্ধুদের সাথে কথাও বলতে পারবো না? আমি তো বন্ধুদের সাথে কথা বলতে মানা করছি না। আমি ছেলে বন্ধু থেকে দূরে থাকতে বলেছি, তাদের সাথে কথা বলতে মানা করেছি। তোমার বয়ফ্রেন্ড হয়, এটা আমি সহ্য করতে পারবো না। তো সহ্য করতে না পারলে নাই। তুমি তো আমার বয়ফ্রেন্ড, অন্য কিছু না। আর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো থাকো, বুঝলে? তুমি তো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করলে আমি কথা বলি না, তাহলে তুমি কেন বলো? তুমি হচ্ছ ছেলে, তোমার সাথে কথা বলা যায় না। ও তাই? আমার কথা বলা যায় না, আর তুমি বললে ঠিক। আর যাও তো, ক্লাসে যাও, এখানে বক বক করিও না। এ বলে নীলা যখন চলে যেতে চাইলো, আমি হাত ধরে ফেললাম। আমার হাত ধরাতেই নীলা পিছন ফিরে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, এই, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমি গালে হাত দিয়ে ছলো ছলো চোখে নীলার দিকে তাকিয়ে থাকলাম। আমি তোমার বয়ফ্রেন্ড, তাই হাত তো ধরতে পারি না? নাকি আমি পুরনো হয়ে গেছি তাই আমাকে ভালো লাগে না? পুরনো হয়ে গেছিস তুই, এবার ঠিক আছে? আমি না তোর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি, বুঝলি? আমি জাস্ট মুক্তি চাই। আমি সেখানে দাঁড়িয়ে আছি, আর দুই চোখ দিয়ে পানির বন্যা হয়ে যাচ্ছে। আমি নাকি তার বিরক্তির কারণ। ঠিক এমন সময়, কিরে আহমদ, তোর কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? দোস্ত, আমি নাকি তার বিরক্তির কারণ। সে নাকি আমার কাছ থেকে মুক্তি চায়। কি করব বল? আমি না তাকে অনেক বেশি ভালোবাসি রে। ভাই তুই একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাবির মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই মাথা গরম করে উল্টোপাল্টা কথা বলেছে। কিন্তু সে যে নতুন করে আমাকে অবহেলা করছে তা না, সে তো আরও আগে থেকে এটা করছে। আচ্ছা তুই বল, আমার কি ভুল? আমার কি এটাই ভুল যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি? সে কেন এমন করছে? দোস্ত, সব ঠিক হয়ে যাবে, এখন কান্না না করে চল ঘুরে আসি। তুই সত্যি বলছিস সব ঠিক হয়ে যাবে? দোস্ত, আমি না তাকে না পাইলে আমি শেষ হয়ে যাব। একটা থাপ্পড় মারবো আর যদি এরকম কথা বলছো। চল। এরপর আমরা ঘুরতে গেলাম। এদিকে নীলার বান্ধবী, দোস্ত, তুই আহমেদের সাথে এমন করছিস কেন? ও তো তোকে ভালোবাসে। ভালোবাসা না চাই, শুধু কল দিবে, খোঁজ খবর নিবে আর বিরক্ত করবে। এটা করো না, আমি জাস্ট বিরক্ত। এখন বুঝতে পারছিস না রে বোন, এগুলো হচ্ছে আসল ভালোবাসা। ধ্যাত, তোর কাছে আসলাম ভালোভাবে সময় কাটাতে, কিন্তু তুই মুডটাই অফ করে দিলি। আমি গেলাম। এই বলে চলে গেল নীলা। এদিকে আমি আর মামুন বিকাল পর্যন্ত করে বাসায় চলে আসলাম। মামুন হচ্ছে আমার ল্যাংটা কালের বন্ধু। সে আমার সুখ দুঃখে সবসময় পাশে থেকেছে। বন্ধু বলে ভুল হবে, ভাই বলতে পারেন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। সেখানে গিয়ে তো আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি ছাদে উঠে দেখি আবু দোলনাতে আমার ভাগের জায়গাটাতে পা দিয়ে শুয়ে আছে। আমি গিয়ে আবুর চুল টেনে, এই রাক্ষসী, আমার জায়গায় বসলে কেন? তোর জায়গাতে বসতে আমার বয়ে গেছে, আমি তো পা দিয়েছি। তুই আমার জায়গায় পা দিবি না? তা দিবি না কেন? আমার বসার জায়গায় সুন্দর বলে? আরে কত সুন্দর, মনে তো হয় এখানে গরুও বসবে না। তাহলে তুই আসলি কেন? এটা আমার ভাগ, বুঝলি? তাই তো, পা দিলে আর এখানে ভাগে গরমিল হয়েছে। তুমি আমার থেকে বেশি নিছো, তাই গেছে। আমি কোনো বেশি নিইনি, যা ভাগ আমার জায়গা থেকে সরা। এই বলে আপুর পাটা সরাতেই সে দোলনা থেকে পড়ে গেল। ও মা গো, আমার কোমরটা গেল রে। শয়তান, তোর কখনো বিয়ে হবে না, আর হলেও যেন তোকে সারাদিন মারে। যা যা, শকুনের দোয়াতে গরু মরে না। কি? আমি শকুন? দাঁড়া, কুত্তা, বিলাই, হনুমান, আমি কি শকুন বলা? এইবারে আমার মাথার চুল ধরে টানতে লাগলো। আমিও কম কিসের, আমি অপর চুল ধরে টানাটানি করতে লাগলাম। ঠিক তখনই, কি রে আফরিন, আহমেদ এখানে কি করছে? এত চিৎকার কেন? কই, কিছুই হচ্ছে না মা, এই তো আমরা গল্প করছি, তাই না হনুমান? হ্যাঁ আম্মু, আমরা তো গল্প করতেছি কিছু পেতনিকে নিয়ে। আচ্ছা, নিচে আয়, নাস্তা করবি। আসতেছি মা। নিজে যে আগে যাবি, সে তাকে নিজের হাতে খাইয়ে দিবে আর 10 বার কান ধরবে, কেমন? রাজি আছিস? হুম। তাহলে শুরু করা যাক। 1 2 3। এই বলে দুজনেই দৌড়াতে লাগলাম। আমি আপুর আগে আগে যাচ্ছি। হঠাৎ তখনই টেবিলের কাছে আসার আগে পড়ে গেলাম। এতে আপু চলে গেল। হুররে, আমি জিতে গেছি।
কি মজা, নে এখন কান ধর। এই বলে আমি যখন কান ধরতে যাব ঠিক তখনই, আবু থাক, আর কান ধরতে হবে না। আমি আর মাইসের মতো নাকি? আমার মায়ের পেটের আপন শত্রুকে কষ্ট দিব? নে, আমাকে খাইয়ে দিলে হবে। থ্যাংক ইউ আমার রাক্ষসী বোন। এই অপমান করলি নাকি ধন্যবাদ দিলি? তুই যেটা মনে করিস। এখন গুহাটা খোল, তাড়াতাড়ি খাইয়ে দিই। তারপর আপুকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আসলে বিকেলে নাস্তা আপু আমার হাত থেকে খাবে, সেটা যে করেই হোক, না হলে খাবে না। তাই আমি ইচ্ছে করে হেরে গেলাম। নাস্তা করে বাংলাদেশের খেলা দেখতে বসলাম। আসলে আমরা ভাই বোন খেলা পাগল। খেলা দেখে হতাশ হয়ে সন্ধ্যায় রুমে গিয়ে বসলাম। এতবার মনকে বোঝাই আর খেলা দেখবো না, তাও মন মানে না। আবার বেহায়া মন খেলা দিকে চলে যায়। রুমে এসে বসতেই নীলার কথা মনে পড়লো। আসলে সে আমাকে যত অবহেলা করুক না কেন, আমি যতক্ষণ পরিবারের সাথে থাকি তখন তার অবহেলাগুলো ভুলে যাই। তার অবহেলার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি করব, তাকে যে অনেক বেশি ভালোবাসি। তাই দেরি না করে তাকে কল দিলাম, কিন্তু ব্যস্ত বলে। এইভাবে 3-4 বার কল দিলাম, তবুও ব্যস্ত। তাই মন খারাপ করে ফোনের দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু সে আর কল দেয়নি। তারপর পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে আসতেই মামুন কল দিল। দোস্ত, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর? ভালো। ভাবির কি খবর? সব ঠিক হয়েছে কি? হ্যাঁ, মিথ্যে কথা বললাম। দোস্ত, তাহলে ঘুমা, আমার উনি কল দিচ্ছে। হ্যাঁ, কথা বল ভাই। এইভাবে যতই দিন যাচ্ছে নীলার অবহেলাগুলো আরও বেশি বাড়ছে। ফোন দিলে ব্যস্ত, ফোন ধরলে কাজের বাহানা দিয়ে রেখে দেয়। কলেজে কথা বলতে গেলে এটা ওটা বলে চলে যায়। আমি জাস্ট পাগল হয়ে যাব মনে হয়। তার এই অবহেলা সহ্য করার মতো ক্ষমতা মনে হয় আল্লাহ আমাকে দিয়েছে, কারণ আমি যে তাকে প্রচুর ভালোবাসি। দিনে তো এটা ওটার ভিতরে ব্যস্ত থাকি, তাই কিছু হয় না। কিন্তু রাত হলে আমার মনে অন্ধকার নেমে আসে, যে অন্ধকারের কষ্টে নিজের ভিতরটা কুড়ে করে খায়। ভালোবাসার কথা তো আমি বলিনি, সে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। যদি এমন ভালোবাসা বাসবে তাহলে আমার পিছনে কেন পড়েছিল? আজ রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, তখন মামুন কল দিল। হ্যালো, কেমন আছিস? ভালো দোস্ত, তোকে একটা কথা বলতাম, রাগ করিস না। আর আমি কেন রাগ করবো বল? আজ বিকালে দেখলাম পার্কে একটা ছেলের সাথে নীলাকে। তোর মোবাইলে একটা ছবি পাঠাইছি, দেখ। আরে হয়তো তার কোনো কাজই হবে। যাক, আমি দেখতেছি, পরে কথা হবে। তারপর আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো। দেখলাম ছেলেটা আমাদের কলেজেরই, আমাদের সিনিয়র। তারপর মামুনের সাথে কথা বলে ফোন রাখতেই নীলাকে কল দিতেই সে ব্যস্ত বলছে। কিছুক্ষণ কল দেওয়ার পর নীলা কল রিসিভ করে। হ্যালো, কেন কল দিয়েছো? কেন, কল দিতে পারি না? পারো। কি বলবে তাড়াতাড়ি বলো তো। আজ বিকেলে কোথায় ছিলে? কেন? বাড়িতে ছিলাম। মিথ্যে কোনো বলতেছ। তুমি পার্কে কার সাথে ঘুরছিলে? ও, সে তো আমার বন্ধু। এই তোকে কতবার মানা করব কোনো ছেলের সাথে কথা না বলতে, তাও কেন কথা বললি? আহমদ, আমার কথাটা তো একবার শোনো। রাখ তোর কথা, এই বলে ফোন কেটে দিলাম। এখন ভাবতে লাগলাম, মেয়েটাকে বেশি বকা দিয়ে ফেললাম। অনেক কষ্ট পেয়েছে মনে হয়। দেখি তো, ও তো সবসময় আমার রাগ ভাঙায়। তাই ও কল দিলে আমি সরি বলে নেব। এবার আমি তোর ফোনের অপেক্ষা করতে লাগলাম। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই রাতের 1টা বেজে গেল। আমি অবাক হয়ে গেলাম যে নীলা আমি রাগ করলে সাথে সাথে কল দিয়ে রাগ ভাঙাতো, আজ সে একবারও কল দিল না। আমি সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীলাকে কল দিলাম। তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে আসতেছি। না আহমেদ, আশা লাগবে না। একসাথে এখন যাওয়া যায় না, আমরা এখন বড় হয়েছি। তাই তুমি কলেজে চলে যাইও। ও, আগে বড় ছিল না তাই তো? একটু বোঝার চেষ্টা। আমি আর কথা না শুনে ফোন কেটে দিলাম। সে আমাকে বলেছিল আমি তাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব, বাড়িতে দিয়ে আসবো। আর আজ সে বলছে না নিয়ে যাওয়ার জন্য। আসলে মানুষের কাছে শুনতাম ভালোবাসা পূরণ হয়ে যায়, আর আজ সেটা বুঝতে পারলাম। কলেজ গিয়ে বসে থাকলাম, উদ্দেশ্য নীলার সাথে কথা বলবো। কিছুদিন পরে দেখলাম কাজে ছেলেটির সাথে ঘোরাঘুরি করেছে। আজ সেই ছেলেটির সাথে রিক্সায় করে আসছে কলেজে। রিক্সা থেকে নেমে দুজনে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল। আর অথচ নীলা আমাকে দেখতেই পাইনি। অনেক কষ্ট লাগলো, আমার বুকটা ভারী হয়ে আসছে, চোখে পানি টলমল করতেছে। তার এইভাবে এড়িয়ে চলা আবার শুরু করে দিল তার অবহেলা। দোষ না করেও দোষ তো আমারই, কারণ আমি তার শত অবহেলার পরেও তার পাশে থাকি। কি করব, মায়া একটা বড় জিনিস, চাইলে তো ছেড়ে যাওয়া যায় না। কিরে ভাই, এখানে মনমরা হয়ে বসে আছিস কেন? কিছু না, এমনি। আচ্ছা, ক্লাসে চল। আমার ক্লাস করতে ইচ্ছে করছে না, তুই দাঁড়া, আমি আসি।
এরপর সেখান থেকে উঠে নীলার কাছে গেলাম। তুমি এখানে কেন? দেখতে এলাম তোমাদের প্রেম কাহিনী। আমাদের প্রেম কাহিনী মানে? একসাথে কলেজে আসতে বললাম, ছোট বড় অজুহাত দিলা, আর তুমি অন্য ছেলের সাথে কলেজে আসলা। অন্য ছেলের সাথে কোথায়? সে তো আমার বন্ধু। তাহলে ওর সাথে আসলে লোকে কিছু বলবে না, আর আমার সাথে আসলে লোকে অনেক কিছু বলবে, তাই না? তোমার সাথে ফালতু কথা বলার টাইম নেই। নিহাল, চল তো এখান থেকে। এই বলে যখনই নীলা ছেড়ে চলে যাবে আমি তার হাত ধরে ফেললাম। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। ওই কুত্তার বাচ্চা, কে রে তুই? তোর এত সাহস কি করে হলো আমার সামনে আমার বন্ধুর হাত ধরার? এত কথা কেন বলছিস নীলা? এই শালাকে একটা লাগিয়ে দে না। ওর কত বড় সাহস তোর হাত ধরে? তুই না পালে আমাকে বল, একে সাইজ করে দিব। ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, আর নীলা ছেলেটার কথা শুনে কিছুই বলছে না। তাই রাগ কন্ট্রোল করতে না পেরে বললাম, শালা, তোর জন্য সব হয়েছে। আমি আমার নীলার হাত ধরবো না না ধরবো তাতে তোর নাক গলাতে হবে কেন? এই বলে তার গলা ধরে তার নাক বরাবর একটা ঘুষি দিতেই তার নাক ফেটে রক্ত পড়ছে। আমার এদিকে কোনো খেয়াল নেই, আমি ছেলেটাকে কিলঘুষি দিতে লাগলাম। আমাকে গালি দেওয়া, আমাকে নাকি মারবে। এই শালা, মার না আমাকে। আর তখনই নীলা আমার হাত ধরে নিল। নীলা, হাত ছাড়ো। এটা বলতেই নীলার দিকে তাকিয়ে দেখি আমাকে কষে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দিতে লাগলো। আমি সব দেখে অবাক হয়ে গেলাম। একটা ছেলের কারণে নীলা আমাকে এভাবে সবার সামনে মারতে পারলো। শালা ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সামনে আমার বন্ধুকে মারার? আসলে তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম, সেটাই আমার ভুল। নিহান ঠিক বলতো, তুই একটা খারাপ ছেলে। বাহ, আমি না হয় খারাপ, কিন্তু ওর সাহস হয় কী করে আমার মাকে এনে গালি দেয়া? বাহ, যেখানে আমার হয়ে কথা বলার কথা সেখানে তুমি ওর হয়ে কথা বলতেছো। তা করবো না তো কি করব? আমি জাস্ট অতিষ্ঠ হয়ে গিয়েছি তোর কাজকর্মে। তুই শুধু তোর কথাই ভাবিস, আমার কথা একটা বারও ভাবিস না। সারাদিন এটা করো এটা করিও না, এদের সাথে মিশতে পারবে না, ব্যাস। আর না, আমি তোর থেকে মুক্তি চাই, ব্রেকআপ চাই। আমি তোর মতো ছোট লোককে ভালোবাসি না। আমি নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। নীলা, তুমি এমন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। নীলার হাত ধরতে সে আমাকে আবারও থাপ্পড় মারলো। ওই কুত্তা, তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? তোকে বলেছি না, তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তোর যদি লজ্জা শরম থাকে তাহলে আমার সামনে আর আসবি না। আমি নীলার কথাগুলো শুনে কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। অনবরত চোখের পানি আসছে। আমি তার অপমানে সহ্য করতে পারছি না, তাই সেখান থেকে চলে আসলাম। আমি এসে আম গাছে বসে কান্না করতে লাগলাম। তখনই মামুন এসে, দোস্ত, কান্না করিস না, এই মেয়ে গেছে তো কি হয়েছে, এর চেয়ে ভালো মেয়েকে তোর সাথে বিয়ে দিব। আমি মামুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দোস্ত, কাউকে ভালোবেসে কেয়ার নেওয়া কি অপরাধ? কারো ভালো মন্দ সঠিক কোনটা ভুল কোনটা সেটা দেখিয়ে দেওয়া কি অপরাধ? আমার ভুল। আমি তো তাকে ভালোবেসেছি, আর ভালোবেসে এসব করেছি। আচ্ছা, তাকে কি ভালোবাসা আমার ভুল? আমি তো বাসতে চাইনি, সে আমাকে জোর করে ভালোবাসা শিখিয়েছে। ভুল তোর না রে, ভুল হচ্ছে তুই যাকে ভালোবাসছিস সে মানুষটা তোর ভালোবাসা বুঝতে পারেনি। ভাই, সে আমাকে এখন পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু আমাকে গালি দিল। দোস্ত, এটা থেকে না একটা শিক্ষা নিয়েছি, কাউকে বেশি মূল্য দিতে হয় না, না হলে সস্তা মনে করে বস্তা ভরে ফেলে দেবে। জানিস, নীলা যখন থেকে আমাকে অবহেলা করতে শুরু করেছে তখন থেকে তার প্রতি ভালোবাসা কমে যেতে লাগে। তারপরেও তাকে বলতে পারিনি, তাকে ছেড়ে থাকতে পারিনি। দোস্ত, যা হয়েছে সব একটা কালো স্বপ্ন ভেবে ভুলে যা। তাও কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। কি করে ভুলবো রে দোস্ত, এতদিনের মায়া। আর কান্না করিস না বলছি, মানে কান্না করিস না, তা না হলে আমি তোর সাথে কথা বলবো না। আচ্ছা ভাই, আর কান্না করবো না। এই দেখ, আর চোখ দিয়ে পানি পড়ছে না। মামুনকে এটা বললো, কিন্তু আমার মন জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তখনই কলেজের পিয়ন এসে বলে গেল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। তাই আমি আর মামুন গেলাম সেখানে, আর দেখলাম নীলা আর নিহাল, মানে সকালে যাকে মেরেছি সেও আছে। স্যার, আসতে পারি? আসেন আসেন। তা এখানে কি গুন্ডামি করতে আসছেন নাকি পড়াশোনা করতে? বুঝতে বাকি নেই, নিহাল আমার নামে নালিশ দিয়েছে। নীলা, মা আহমেদ নেহালকে কেন মারলো একটু বলো তো। নীলা যেটা বললো সেটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীলা বলতে শুরু করলো, স্যার, আমি প্রতিদিন কলেজে আসা এবং যাওয়ার সময় এই ছেলেটা টিচ করে। আমি তাকে অনেক অপমান করি, কিন্তু সে টিচ করে।
আজ আমি আমার বন্ধুর সাথে কলেজে আসছি আর ও আমাকে টিচ করতে লাগলো। তখন আমার বন্ধু নিহাল এটা সহ্য করতে না পেরে এই লুচ্চা ছেলেটাকে এসব করতে মানা করলো। তখন এই গুন্ডা ছেলেটা নিহালকে পশুর মতো মারতে লাগলো। দেখুন স্যার, নিহালের নাক ফাটিয়ে দিল। এতক্ষণ আমি নীলার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনছি আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আজ ভালোবাসার প্রতিদান হিসাবে ইফটিজারের উপাধি পেলাম। এখন আমার নিজেরই লজ্জা লাগছে, নিজের প্রতি রাগ হচ্ছে, কারণ আমি একটা মিথ্যাবাদী ছলনাময়ী মেয়েকে ভালোবেসেছি। আহমেদ, এসব কি শুনছি আমি? আমি মাথা নিচু করে রাখলাম, কারণ এখানে আমি যত নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইব তত আমার অপমান বেশি হবে। তাই মাথা নিচু করে রাখলাম। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। তোমার মতো ভালো ছেলের কাছ থেকে এটা আশা করিনি। তোমার আব্বু আমার বন্ধু, তাই তোমাকে কলেজ থেকে বের করলাম না, কিন্তু তুমি নীলা আর নেহালের কাছে ক্ষমা চাইবে। স্যার, এখানে আহমদের। মামুন, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। আমি যা বলার বলে দিয়েছি। কি হলো আহমেদ, যাও ক্ষমা চাও। আমি আর কোনো কিছু না বলে মাথা নিচু করে নীলা ও নেহালের কাছে গেলাম। প্রথমে নীলা আপু, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার মতো মেয়েকে পাগলের মতো ভালোবেসেছি। হয়তো ভুল করে তাকে চেয়েছিলাম, আমি জানতাম না তুই অনেকটা দামি। আমাকে ক্ষমা করে দিও আপু। যা মাফ করে দিলাম। এবার নেহালকে বললাম, ভাই, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে মাফ করে দেবেন। শুধু শুধু আপনার গায়ে হাত তুলেছি। আরে সমস্যা নেই, আসো আমার বুকে আসো। তারপর নেহাল আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, মনে আছে একদিন তুই আমাকে ইফটিজিং করার তাই অনেক মেরেছিলি, আর আজ দেখ তোর ভালোবাসা তোর কাছ থেকে আলাদা করে দিলাম, হিসাব বরাবর। এই বলে নেহাল চলে গেল। আমি নেহালের কথা শুনে অবাক হয়ে গেলাম। তাহলে এই জন্য এটা করেছে? আহমেদ, আজকের পর যেন এইরকম ঘটনা আর না শুনি, বুঝলে? যাও, ক্লাসে যাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে আসলাম। এই, তুই তখন কিছু বলিসনি কেন? মামা, ওখানে আমার বলাতে কিছু হবে না, উল্টো আমার অপমান বেশি হবে। জানিস মামা, একবার রাস্তায় একটা ছেলে একটা মেয়েকে টিস করার সময় আমরা গিয়ে একটা ছেলেকে 2-1টা থাপড় দিয়েছিলাম। কিন্তু এই কথা এখন কেন বলছিস? কারণ আছে মামা, কারণ হচ্ছে সেই ছেলেটা হচ্ছে নেহাল। আর সেদিন অন্ধকারের জন্য ভালোভাবে দেখিনি, আজ সে আমাকে নিজেই বলেছে। তার মানে এইসব নেহালের কাজ, তাই তো? আচ্ছা, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাই, বাই। এই বলে মামুনকে বিদায় দিয়ে বাসায় আসতে লাগলাম। বাসায় এসে কলিং বেল দিতে যাব, বাবা দরজা খুলে দিল। আসেন আসেন, আমার আদরের কুলাঙ্গার ছেলে। আমি বাবার দিকে তাকালাম আর বাবা কি বলতেছে তা বোঝার চেষ্টা করলাম। বাবা, তুমি সব কি বলছো? এবার বাবা এসে আমার গালে থাপ্পড় দিল। কি বলছি মানে? কলেজ গিয়ে মেয়েদের টিচ করবি আর এখন এমনভাবে করছো যেন মহারাজা কিছুই জানে না। এই, তোকে কলেজে পড়ালেখা করতে পাঠাই নাকি মেয়েদের টিচ করতে? বাবা, তুমি একবার আমার কথাটা শোনো, আমি কিছু করিনি, সব মিথ্যে। তাই প্রিন্সিপাল স্যার তাহলে মিথ্যা বলবে? এই, তুই আর কত নিচে নামবি? এই বলে বাবা আমাকে মারতে লাগলো। তখনই আম্মু এসে বাবাকে ধরে। এই, কি করছো? ছোট হলে একটু ভুল না হয় করেছে, তাই বলে এইভাবে মারতে হবে? এই, তোমার জন্য এইসব হয়েছে। ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে নিয়েছে, আর এখন আমার মান সম্মান মাথায় তুলেছে তোমার ছেলে। তুমি এখন রুমে যাও, অনেক মারছো ছেলে, আর মারতে হবে না, যাও। সে বুঝতে পেরেছে সে ভুল করেছে। তারপর আব্বু আমার দিকে রাগিভাবে তাকিয়ে রুমে চলে যায়। মা, বিশ্বাস করো, আমি এমনটা নিচু কাজ করিনি, স্যার করে সব মিথ্যা বলেছে। মা, তুমি বলো, তোমার ছেলে এই কাজ করতে পারে? আরে বোকা ছেলে, সবাই বিশ্বাস করে, আমি করব না, কারণ আমি তোকে চিনি। আয়, খেতে বস। মা, আমার খিদে নেই, আমি রুমে গেলাম। এ বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে কাটে শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। তোকে অনেক ভালোবাসতাম নীলা, আজ তুই যে অপবাদ দিলি না, তার জন্য তোর ক্ষমা নেই। তোকে আমি ঘৃণা করি, আই হেট ইউ। তোর জন্য আজ আমি আমার বাবার চোখে অপরাধী। বাবার চোখে আমি একজন ইফটিজার। আমার বাবার চোখে তুই আমাকে এতটা ছোট বানিয়ে দিলি। তোকে আমি কখনো ক্ষমা করব না। যদি জানতাম ভালোবাসার প্রতিদিন হিসেবে এই অপবাদগুলো পাবো, তাহলে এই ভালোবাসা কখনো বাসতাম না। এসে বলছি আর কান্না করছি। কেন এমন করলে নীলা? আমার ভালোবাসাতে কোনো কমতি ছিল না। তারপরে যদি আমাকে ভালো না লাগতো তাহলে আগে বলে দিতে। এরকম অপবাদ অবহেলা কেন করলে? নিজেকে এখন শেষ করে দিতে মন চাইছে, পারছি না আত্মহত্যা করতে, কারণ সেটা তো মহাপাপ। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে অনেক ছেলে মেয়ে জীবিত শরীরের মৃত আত্মাটাকে মুক্তি দিয়ে ফেলতো। যদি চলেই যাবে, বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল? এইভাবে তার উপর নানা অভিযোগ
আর আগের দিনের খুনসুটিগুলো ভাবতে ভাবতেই আমার বুক মোচড় দিয়ে উঠতেছে। মনে হয় আমার এই প্রাণ এক্ষুনি চলেই যাবে। এসব ভাবতে ভাবতেই মাথাটা প্রচুর ব্যথা করতে লাগলো। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। আহমেদ, দরজা খুল। ডিনার করবি না? সেই দুপুর থেকে কিছু খাসনি। অনেকক্ষণ ডাকাডাকির পর মা ভাবলাম আমি হয়তো ঘুমিয়ে গেছি। আমি চোখ খুলতে আমার পাশে মাকে দেখতে পেলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। বাবা, তোর কি হয়েছে? তুই অসুস্থ? আমাদের বলবি না? মা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কি ঠিক আছিস? আজ পুরো দিন অজ্ঞান হয়ে আছিলি আর বলিস ঠিক ছিলি। এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝলি? কি বলো? আমি তো মনে করিস এখন সকাল। আচ্ছা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি আমার মাথায় হাত দিয়ে? কি সত্যি মা? কাল দিনে কি ঘটেছিল আমাকে সব বল, সত্যি বল। আমি মার কথা শুনে কান্না করে দিলাম আবার। বাবা, কান্না করে না, আমাকে বল কি হয়েছে। তারপর মাকে আমি সব কিছু খুলে বলতে শুরু করলাম। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার ফুলের মতো ছেলেকে এত কষ্ট দিল? আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, আমি ওই শাকচুন্নি থেকে ভালো মেয়ে আমার ছেলের বউ করে আনবো, বুঝলি? এখন এই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়। মা, আমার খেতে ইচ্ছে করছে না। একটা থাপ্পড় দিয়ে সব ভালোবাসা বের করে দিমো। তুই যে ওর জন্য না খেয়ে আছিস, সে হয়তো দিনে 5 বার খাচ্ছে, এইবার খাবি নাকি? জ্বরে করে খাওয়ামো। আমি আম্মুর রাগ দেখে তাড়াতাড়ি হা করে নিলাম। তারপর আম্মু আমাকে খাইয়ে দিতে লাগলো। এই তো আমার লক্ষ্মী বাবু। আম্মু আমাকে খাইয়ে ওষুধ খেয়ে দিয়ে ঘুমাতে বলে চলে গেলেন। এদিকে নীলা মনে হচ্ছে সে কিছু একটা মিস করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি মিস করছে সে। আমি ওষুধ খেয়ে ঘুমানোর হাজার চেষ্টা করলে ঘুম আসছে না। নীলার কথা মনে পড়ছে। আমি ভাবতে লাগলাম, সে একদিন বলেছে একমাত্র মৃত্যু ছাড়া নাকি আমাদের কেউ আলাদা করতে পারবে না, সে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আর আজ সে নিজে মৃত্যু ছাড়া চলে গেল আমার জীবন থেকে। সেই কথাগুলো ভাবতেই অবাক লাগে। চোখের কোণে জমে আছে একটুখানি পানি, মুছে দিতে আসবে না কেউ, এই কথা জানি। অনেক আপন ছিলে তুমি, হঠাৎ ধরে পর আমার খবর নাই বানিলে, তোমার কি খবর? এসব ভাবতেছি তখনই ফোনটা বেজে উঠলো। তাকে দেখি মামন। কিরে, এখন কেমন আছিস? ভালো, কিন্তু আমার অসুস্থের খবর তুই কেমনে জানলি? হালা, তুই তো আমাকে বন্ধু মনে করিস না, তাই তুই কেমনে জানবি? আমি তোকে কলেজ যাওয়ার জন্য কল দিলাম, তুই ধরলি না, তাই তোর বাসায় গেলাম, দেখলাম তোর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে তোর মায়ের, তাই দৌড়ে গেলাম, দেখি তোর মা আর বোন দরজার সামনে বসে কান্না করছে। আন্টি, কি হয়েছে, কান্না করতেছেন কেন? বাবা দেখ না, আহমেদ সে কাল রাত থেকে দরজা বন্ধ করে আছে, এখন সকাল 10টা বাজে, এখনো দরজা খুলতেছে না। অনেক ডাকতেছি বাবা, কিছু একটা কর। তারপর আমি তোর দরজার লকটা কোনো মতে ভাঙলাম, রুমে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে। তারপর ডক্টর নিয়ে তোকে স্যালাইন দিল আর বলে গেল চিন্তার কোনো কারণ নেই, অনেক ডিপ্রেশনে ছিল, তাই মাথা অনেক চাপ পড়েছে, তাই অজ্ঞান হয়ে গিয়েছে। আমি ইনজেকশন দিয়েছি, সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবে। তারপর আমার কিছু কাজ থাকবে, চলে আসলাম, আর যেতে পারিনি। ধন্যবাদ রে, তোর এই উপকার আমি কখনো বলতে পারবো না। তোকে সামনে পাইলে কি যে করতাম না রে, এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ বলা কোনো মানে আছে শালা? তারপরেও আমি কি যা তোর সাথে কথাই কমু না? আরে এই বলে ফোনটা কেটে দিল। মামুনের এমনটা কাজে আমার মুখে কিছুটা হাসি ফুটে উঠলো। আমার তো কোনো ভাই নেই, কিন্তু এই মামুন আমাকে কখনো ভাইয়ের অভাব বুঝতেই দেয়নি, সবসময় আমার পাশে থেকেছে। ছোটবেলায় আমি আর মামুন কত দুষ্টুমি করতাম, সেসব মনে পড়লে অনেক হাসি পায়। একদিন রাস্তাতে হাঁটতেছিলাম, তখন দেখতে পেলাম আমাদের গ্রামের এক কাকু আমাদের দেখতে পারতো না, সে অনেক খারাপ ছিল। আমরা দেখতে পেলাম সে বদনা নিয়ে ধান খেতে যাচ্ছে অফিসের কাজ করতে। আমরাও দেরি না করে চুপচাপ পিছনে গিয়ে তার বদনাটা নিয়ে ধান ক্ষেত থেকে বাইরে রেখে দিলাম। বেচারা তার অফিসের কাম শেষ করে যখনই এদিক ওদিক তাকালো, তখন দেখতে পেলো তার বদনা নেই। ভাই কি বলবো, বেচারা শরমে না পারলো চিৎকার করতে, আর না পারলো উঠে গিয়ে বদনা আনতে। আমরা দুইজন তার এমন অবস্থা দেখে হাসাহাসি আটকে রাখতে পারলাম না, তাই জোরে হাসি দিয়ে ফেললাম। এই হারামজাদা, এটা তোদের কাজ তাই না? দাঁড়া, এবার এটা থেকে বের হই, তারপর তোদের অবস্থা বুঝামু। এরপর আমরা সেখান থেকে হাসতে হাসতে চলে আসলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বাবা অনেক মারলো। শালা হারামজাদা টাকলাওয়ালা আমার বাবার কাছে বিচার দিয়েছে, সেদিন মামুনকে অনেক মেরেছে। এইসব মনে পড়লে অনেক হাসি পায়, মনটা চাই সে আগের দিনে ফিরে যাই। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালবেলা যখন ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। এসে মামুনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই চোখগুলো মাঠের পূর্ব দিকে, দেখলাম নীলা আর নেহাল বসে হাসাহাসি করছে। আমার কেন জানি রাগ হলো।
তাই উঠে গিয়ে যখনই তাদের দিকে এগোতে যাব তখনই মনে পড়ে গেল ওই দিনের কথা। কথাগুলো মনে পড়তেই বুকে মোচড় দিয়ে উঠল। কেন আমি তাকে দেখলে আগের কথা ভুলে যাই? কেন? না, আমাকে মেয়েকে বলতে হবে। আমি এটা বলে কলেজের পাশে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে কলেজের পিছনে গিয়ে খেতে লাগলাম। জীবনে এক বিরক্তিকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই। কেউ একজন বলেছে সিগারেট খেলে নাকি মনের ভিতরে জমানো কষ্টগুলো ভোলা যায়। তাই আমি খেতে লাগলাম, একের পর এক শেষ করতে থাকলাম। প্রেম শব্দটি ছোট হলেও এটি মানুষকে নিঃশেষ করার মতো ক্ষমতা রাখে। এইসব ভাবতেছি, হঠাৎ আমার হাত থেকে কেউ একজন সিগারেটটা নিয়ে ফেলে দিল। এটা দেখে আমি, কে রে, আমার সিগারেট ফেলে দিলি? এই বলে যখনই পিছনে ফেললাম তখনই গালে একটা থাপ্পড় দিয়ে বলল, ছি আহমদ, আমি ভাবতে পারিনি তুই এতটা খারাপ হয়ে যাবি, একটা মেয়ের জন্য নিজেকে এভাবে শেষ করে দিবি। দেখ মামুন, তুই তো জানিস আমি নীলাকে কতটা ভালোবাসি। ওর পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারি না, তাই সিগারেট খাচ্ছি। দেখ, সিগারেট খেলে কিছু হবে না, উল্টো তোর ক্ষতি হবে। এই ওদিকে তাকিয়ে দেখ, সে তোকে ছাড়া কতটা হাসি খুশি আসে, আর তুই আবল কান্না করে সিগারেট খেয়ে নিজের ক্ষতি করছিস। তাহলে তুই বল আমি কি করতাম? কি করবি মানে? এই বজ্জাত মেয়েকে ভুলে যাবি আর আগের মতো হাসি খুশি হয়ে যাবি? দেখ, যে তোর ভালোবাসা বুঝতে চায় না তাকে তুই হাজার বুঝালে বুঝবে না, উল্টো তোর কষ্ট হবে। তুই এসব বাদ দে আর নিজেকে সুন্দরভাবে গড়ে তুল, দেখবি এর মতো মেয়ে তোর পিছে লাইন দিয়ে বসে থাকবে। আমি চুপ হয়ে মামুনের কথাগুলো ভাবছি। ঠিকই তো, যে আমাকে ভালোবাসে না তার পেছনে করে সময় নষ্ট না করাই ভালো। মামুন, তুই ঠিকই বলেছিস, আমি আর এই মেয়ের কথা ভেবে সময় নষ্ট করব না। আমি আজ থেকে ভুলে গেছি আমার জীবনে কখনো কোনো মেয়ে এসেছিল। এটা বলে আমার ঠোঁটে সিগারেট দিলাম। আমি ভুলে গেছি সামনে মামুন আছে। আমি দেখতে পেলাম মামুন রাগীভাবে তাকিয়ে আছে। তখনই খেয়াল হলো আমার গালে সিগারেট, তাই তাড়াতাড়ি ফেলে দিলাম। তুই যদি আর সিগারেট খাস তাহলে আমাকে হারাবি। সরি ভাই। এটা বলতে আমি মামুনকে জড়িয়ে ধরলাম। ভাই, তোর মতো বন্ধু হওয়া ভাগ্যের ব্যাপার। আমি অনেক লাকি রে, আমি তোর মতো একটা বন্ধু নামক ভাই পেয়েছি। আরে কি যে বলিস না, আমি ভাগ্যবান যে তোর মতো একটা বন্ধু পাইছি। আচ্ছা চল ঘুরতে যাবো। হ্যাঁ চল মামা। এই বলে দুজনে ঘুরতে চলে গেলাম। অনেক জায়গায় ঘোরাঘুরি করে যে যার বাসায় চলে গেলাম। এইভাবে কেটে গেল 10 দিন। প্রতিদিন সকালে দেখতে পেতাম নীলা ওই নেহালের সাথে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। এগুলো প্রথম প্রথম কষ্ট হলেও এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। এখন আর কষ্ট হয় না, কিন্তু এখনও কষ্ট হয় বাবার আচরণে। আমার সাথে এখন আর কথা বলে না। আমার অনেক কষ্ট লাগে বাবার এরকম আচরণে। আজ কলেজ থেকে বাসায় ফিরেই ফ্রেশ হয়ে মোবাইল টিপতেছি, তখন মা ডাক দিল খাবার খেতে। তাই খাবার খেতে গেলাম। ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আপু আজ নানুর বাসায় বেড়াতে গিয়েছে। আমি যখনই খাবার খেতে টেবিলে বসলাম তখনই বাবা পুরো না খেয়ে হাত ধুয়ে চলে যেতে লাগলো। তোমার আবার কি হয়েছে? খাবার পুরো শেষটা করে চলে যাচ্ছ কেন? আমার খেতে ইচ্ছে করছে না। একটা ইফটিজারের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। বাবার মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এতদিন এড়িয়ে চলতো, তাতে বুক ফেটে যেত। আর আজ এমন কথা বললো, বাবা মুখে এমনভাবে বলতে পারলো। কি দোষ করেছিলাম নীলা? আমি তো তোকে ভালোবেসেছিলাম, তার জন্য তুই আজ আমাকে বাবার চোখে খারাপ বানিয়ে দিলি। আমি চোখের পানি মুছে চলে যেতে লাগলাম। তোর আবার কি হলো? কিছু না, আমার খেতে ইচ্ছে করছে না। এটা বলে রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন কেন আমার সাথে এমন হলো? আমি নীলাকে কোনোদিন অপমান করিনি, তাও কেন আমাকে এত বড় অপবাদ দিল? আর বাবা, সে তো আমাকে ছোট থেকেই চেনে, সে কেমনি বিশ্বাস করলাম এমনটা করতে পারলাম? এইসব ভাবছি আর অনবরত চোখের পানি ফেলছি। কী করবো কিছুই মাথায় আসছে না। না, আমি এইসব আর নিতে পারছি না। এইভাবে নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে, এই তুমি কি এইরকম করছো কেন? জান, ছেলেটা কষ্ট পেয়েছে। তাতে আমার কি? সে কষ্ট পাওয়ার মতো কাজ করলো কেন? সে কেন কিছু করেনি। তোমার জন্য ছেলেটা এমন হয়েছে। এই তুমি কি জানো? সারাদিন ছেলে ছেলে করো আর ছেলের সম্পর্কে কোনো কি খোঁজ নাও তুমি? খোঁজ আর আমি? আমার থেকে বেশি খোঁজ কে রাখে ছেলেটার? কাজে অজ্ঞান হয়ে পড়েছিল, ছেলেটাকে দেখতে গিয়েছো? আচ্ছা, মানলাম সে একটা ভুল করেছে, তাই বলে এইভাবে তাকে এড়িয়ে চলবে? তুমি খোঁজের কথা বলছো না? একটু তার বন্ধু মামুনকে জিজ্ঞেস করি আসল সত্যি কি। অন্যের কথা ধরে নিজের ছেলেকে শাস্তি দেওয়া মোটেও আদর্শ পাবার কাজ না। কি আসল সত্যি? তুমি যখন আমার ছেলের খোঁজে বেশি রাখো, তাই বরং তুমি বের করে। আসলে আমি আগেই খোঁজ নেওয়ার দরকার ছিল। আমার ছেলে কি আসলে অপরাধ করেছে নাকি করেনি? হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম।
কি আঙ্কেল? আচ্ছা মামুন, সেদিন কি আহমেদ কোনো মেয়েকে টিস করেছিল? সত্যি কথা বলেন। না আঙ্কেল, সেদিন আহমদ তেমন কিছু করেনি। তাহলে কি হয়েছিল? কি করেছে বলি আপনাকে? আরে সমস্যা নাই, বল। আচ্ছা তাহলে শুনুন। এ বলে তারপর আমি কেমন ভাবা হলাম, শুধু শুধু আমার ছেলেকে আমি কষ্ট দিলাম। এমন নিতে আমার ছেলে অনেক কষ্টে আছে। মামুন বাবাকে সব বলে দিল। এদিকে নীল তার বান্ধবীরা বসে আছে। দোস্ত, তুই এটা না করলেও পারতে। কি? এই যে আহমেদকে এতটা অপমান না করলেও পারতে। দেখ মনি, তুই আমাকে শিখাতে আসিস না। ওই খ্যাত আবাল মার্কা পোলার এটাই শাস্তি হওয়া দরকার। আচ্ছা আমাকে এটা বলতো, তুই তো আহমেদকে ভালোবাসিস, তাহলে এটা কেন? কি ভালোবাসা? হাসালি বোন, আমি কখনো আহমেদকে ভালোবাসিনি। আমি তো তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন ভালোবাসার অভিনয় করেছি। আমি শুধু নিহালকে ভালোবাসি, আর নিহালও আমাকে ভালোবাসে। সে কি করেছে তোকে যে এমনটা করলি? সে আমাকে এতদিন সবার সামনে থাপ্পড় দিয়েছে। তাই। কেন থাপ্পড় দিল? আসলে বলিস না, যখন স্কুলে ছিল, সে মনে হয় তখন নতুন ভর্তি হয়েছে, তখনকার ঘটনা। স্কুলে আসার পর রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম, তখন রিক্সাওয়ালা বলে কম হয়েছে, অনেক বাড়াবাড়ি হয়। এক পর্যায়ে আমি যখন তার গালে একটা থাপ্পড় দিতে যাব, তখন কোথা থেকে আহম্মদ এসে আমাকে থাপ্পড় দিয়ে সবার সামনে অপমান করলো। ও, এইটার জন্য তুই তার সাথে ভালোবাসার অভিনয় করলি? বাহ, আমার এখন অনেকটাই লজ্জা হচ্ছে আমার প্রতি। তোর মতো নিচু মনের মানুষের সাথে এতদিন বন্ধুত্ব ছিল। আসলে তুই জানিসই না তুই কত বড় ভুল করেছিস। আসলে তুই কোনটা অন্যায় কোনটা সঠিক সেটা জানিসই না। তোর অনেক অহংকার, তাই না? দেখবো এই অহংকার তোর পতনের মূল না কারণ হবে। এটা বলে মনি চলে আসলো সেখান থেকে। সামান্য একটা ছেলের জন্য মনি আমাকে অপমান করতে পারলো। ছাড়বো না আমি ওই কুত্তাকে। এদিকে আমি ঘুম থেকে উঠে ঠিক করলাম আমি এখানে থাকবো না। তাই মার কাছে গিয়ে, আম্মু তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আমি এখানে আর পড়ালেখা করব না, আমি শহরে চলে যাব। কি? না, আমি তোকে কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আর মা, বেশি না তো, 1 বছর লাগবে। ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়ে আবারও চলে আসবো। তবু আমি এখানে থাকবো না। আর যদি তুমি আমার ভালো চাও তাহলে আমাকে যেতে দেবে। কি আর করার। আচ্ছা, তোর ভালো মানে আমার ভালো। আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। কাপড় গোছাতে হবে, আজ সন্ধ্যায় যাব। আর আগে থেকে ঠিক করা। আর বাবাকে এইসব বলো না। কিন্তু তোর বাবা যদি কিছু বলে? তারই? হ্যাঁ, চিন্তা করো না, আমার মতো কোলাঙ্গারকে কিছু বলবে না। আমি রুমে এসে সব কিছু গোছাতেই মামুন কল দেয়। আর দিয়ে যা বললো তা শুনে তো আমি অবাক। আমার মনে ছিল না। দোষ? হ্যাঁ বল, কি বলবি? আসলে দোষ তোর নীলা তোর ওপর প্রতিশোধ নিয়েছে। কি বললি? আমি তো তাকে কিছু করিনি। আচ্ছা, কেন প্রতিশোধ নিল বলতো? আসলে আমাকে মনি বলেছে, তারপর সব বলল। আপনারা তো সব জানেন। ও, তাহলে এই ব্যাপার। একটা সামান্য কাজের জন্য নীলা এটা করতে পারলো? তাকে তো আমি কখনো ক্ষমা করব না। আচ্ছা, তাড়াতাড়ি বের হবি, বলে দিলাম। তারপর আমি আমার প্রয়োজনীয় কিছু ব্যাগ নিয়ে আম্মুর সাথে কিছু কথা বলেই রুমে এসে রেডি হয়ে মামুনকে কল দিলাম। কিরে, বের হয়েছিস তোরা? তুই রেল স্টেশনে আয়, আমি আসি। বাড়িতে মিথ্যা বললাম। আমরা যাচ্ছি কক্সবাজার। সেখানে মামুনদের একটা অফিসের কিছু কাজ আছে, আর সেখানে যাচ্ছি আমি, মামুন আর মনি। আর ওখানে গিয়ে আমি ঘুরবো। আরেকটা কথা, মনি হলো মামুনের জিএফ। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি, নীলা যত আমার কাছে আসতে চায় আমি তাকে আর আপন করবো না। আমি এখন আর নীলাকে ভালোবাসি না। আমি ভুলে গেছি সে আমার জীবনে ছিল কিনা। কিছুক্ষণ পর স্টেশনে আসতেই, এই নে টিকিট, তাড়াতাড়ি উঠ, ট্রেন ছেড়ে দিবে। তারপর আমি, মামুন আর মনি ট্রেনে উঠে যার যার সিটে বসে পড়লাম। মামুন আমার থেকে একটু দূরে বসেছে, কারণ মনি সহ যাচ্ছে, তাই তারা একসাথে বসেছে। তাদের মাঝে আমি এক বেচারা, তাই আমি একা বসেছি। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও বুঝতে পারলাম না। এদিকে এ আহমেদকে ডাক খাবার খেতে। ও আসবে না। কেন আসবে না? ও না খেলে তো শরীর খারাপ করবে। তোমার আবার তার প্রতি দরদ আসে কখন থেকে? মানে কি? আহমেদ আমার ছেলে, তাই মায়া তো হবেই, তাই না? তুমি থাকো, আমি গেলাম আমার ছেলেকে ডাকতে। আহমেদ নেই, ডেকে রাব হবে না। নেই মানে? কোথায় আমার ছেলে? এত রাত হয়ে গেল, এখনো বাসায় আসলো না কেন? আহমেদ চলে গিয়েছে কক্সবাজার। চলে গিয়েছে মানে? মাথা খারাপ নাকি? বলতেছো আমার ছেলে কক্সবাজার গেলে আর আমাকে বলে হ্যালো না?
কেন বলে যা এটা বলতে পারো। আচ্ছা তুমি নিজে বলতে পারবে গত 5-6 দিন তুমি আমার ছেলের খোঁজ নিয়েছো? কি করে না করে কেমন আছে? আচ্ছা বাদ দিলাম খোঁজ তো দূরের কথা, তার সাথে ভালোভাবে কথা বলেছো? বাবা কিছু না বলে মাথা নিচু করে আছে। আজ তোমার জন্য আমার ছেলে আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। সে বলে সে 1 বছরে আসবে না, সেখান থেকে পড়াশোনা করবে। তার মুখে এমন কথা শুনে বুক ফেটে যাচ্ছিল মনে হয়। একটা মায়ের কাছ থেকে তার ছেলে আলাদা হওয়ায় কতটা কষ্টের তা তুমি জানবে কি করে? যে প্রতিদিন আমার কোলে বসে কান্না করতো, কেন জানো? কারণ তুমি তার সাথে কথা বলতে না, তাই আমাকে বলতো মা আব্বুকে আমার কখনো ক্ষমা করবে না। আজ আমার ছেলে আমার থেকে আলাদা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। যতদিন আমার ছেলে এই বাড়িতে না আসে তুমি আমার সাথে একটা কথাও বলবে না। বাবার চোখে পানি টলমল করছে। আমি নিজেও জানি না আমি কতটা ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আহমেদকে যেখানে থেকে পারি তোমার কাছে নিয়ে আসবো। আম্মু বাবার হাতে এক ঝটকায় সরিয়ে দিল। চুপ, এখন এইসব না বলে আগে নিয়ে আসো, তারপর কথা, এর আগে না। এই বলে মা চলে গেল। মাঝরাতে ঘুম ভাঙতেই আমার পাশে তাকিয়ে দেখি একটা মেয়েটা ঘুমোচ্ছে। কি নিষ্পাপ ছোট বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। আমি তার এই নিষ্পাপ ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম। তার দিকে দিকে চোখে যেন সরছে না। কোন এক মহান ব্যক্তি বলেছে, ঘুমন্ত অবস্থায় যে মানুষকে মায়াবতী লাগবে সেই আসল সুন্দরী। সকালবেলায় মামনের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। তখন পাশে তাকিয়ে দেখলাম মেয়েটি আর নেই। এদিক ওদিক তাকাতে লাগলাম। কিরে কাকে খুঁজতেছিস? এখানে একটা মেয়ে। থাক কেউ না, চল ট্রেন থেকে নামি। কি হয়েছে, তুই কি লুকাচ্ছিস? আরে কিছু না তো, চল, মনে হয় স্বপ্ন দেখছিলাম। তারপর ট্রেন থেকে নেমে একটা গাড়ি নিয়ে একটা হোটেলে উঠলাম। আগে থেকে বুকিং করা ছিল। আমি আর মামুন একটা রুমে যাচ্ছি, আর মনি তাদের বাসায় চলে গেল। অফিসটা মনির আব্বুই দেখাশোনা করে, যদিও এটা মামুনদের। আর মনে হচ্ছে মামুনের ফুফাতো বোন। আমি আর মামুন ফ্রেশ হয়ে রুমে কিছুক্ষণ বসতেই কল দিল মামুনকে। হ্যালো, আমি তোমাদের হোটেলে নিচে আছি। তো আমি মামুন আহমেদকে নিয়ে আসো, আমরা নাস্তা করে ঘুরতে যাব। কালকে থেকে অফিস যেতে হবে, সময় পাবো না। চল আহমদ, আজ পুরো দিন ঘুরবো। হ্যাঁ। তারপর আমরা হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে নাস্তার অর্ডার দিলাম। তারপর নাস্তা আস্তে আস্তে আমরা খেতে লাগলাম। ও, আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এখনো ছোট, অফিসের কি বুঝবো। আসলে এখানের অফিসের ম্যানেজারের কিছু সমস্যার কারণে 3 দিনে ছুটি দিয়ে গিয়েছে। আর এখন কাজের অনেক চাপ, তাই ম্যানেজার দরকার। তাই এখানে মামুন ও মনে আসলো। আমার কোনো কাজ নেই, আজাইরা চলে আসছে। তারপর হোটেল থেকে বের হয়ে সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরলাম। আমার আর কি ঘোরাঘুরি, সব ঘোরাঘুরিতে মামুন শালা করেছে। তার বউ লগে, আমি একা মানুষ, তাই এদের মাঝে না থেকে নিজের মতো করে ঘোরাঘুরি করলাম। রাত পর্যন্ত বাইরে করে হোটেলে এসে ঘুম দিলাম। সকালবেলায় মামুনের ডাকাডাকিতে আমি উঠে গেলাম। এই তোর সমস্যা কি? হ্যাঁ, গরুর মতো চিৎকার করছিস কেন? শান্তি মতো ঘুমাতে দিবে না নাকি? শালা, অফিসে যাবি না? আমি সেখানে গিয়ে কি করবো? তুই আর মনি যা তো, আমি ঘুমাই। এবার আবারও ঘুমিয়ে পড়লাম। এবার মামুন এক লাথি দিয়ে আমাকে ফেলে দিল কাঠ থেকে। ও মা গো, গেল রে, আমার সাথে কোমরটা গেল। এই শালা, তুই আমাকে লাথি মারলি কেন? এখন ফ্রেশ হতে না গেলে আরো 2টা দিমো। তারপর এক ধরনের জোর করে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। শালা, তোর কখনো বিয়ে হবে না, হইলেও তোকে এইভাবে লাথি মেরে তোকে ফেলে দিবে বলে দিলাম। মামুন বলল সেটা পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে অফিসে যাই। এরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে দুজন মিলে রেডি হয়ে অফিসে গেলাম। মনি তাদের বাসা থেকে যাবে। অফিসে এসে মামুনকে বললাম, দোস্ত আমার তো কোনো কাজ নেই, তাই কি করব, পুরো অফিসটা ঘুরে দেখি। আচ্ছা, আমি পিয়ন চাচাকে বলে দিচ্ছি তোকে সবকিছু ঘুরিয়ে দেখাতে। এদিকে বাবা মাকে খুঁজতে খুঁজতে চলে এলো কক্সবাজার। অন্যদিকে নীলার কেমন জানি কিছুই ভালো লাগছে না, কেমন যেন মনমরা হয়ে থাকে। তার কাছে মনে হয় সে কিছু একটা হারিয়ে ফেলেছে। এবং রাতে যখন মোবাইলে কথা বলে বা নোটিফিকেশনের আওয়াজ হয়, তখন সে দৌড়ে সে মোবাইলটা হাতে নেয়। তারপর আবার কি মনে করে যেন হতাশ হয়ে যায়। কি হয়েছে তোমার নীলা? এই কয়দিন দেখছি তুমি কেমন জানি হয়ে গেছো। আমার সাথে ঠিকঠাক মতো কথা বলো না, কিছু বললে এড়িয়ে চলে যাও। কি হয়েছে তোমার? তেমন কিছু না, এমনি। আচ্ছা চলো ঘুরতে যাব, তাহলে মোট ভালো হয়ে যাবে। না, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি বাড়ি গেলাম। ভালো লাগবে কেমনে? আহমদ তো নাই, তাই? নেহাল, মাথা গরম করো না তো, আমার এমনিই ভালো লাগছে না। সত্যি কথা বলে দোষ, আসলে তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি বুঝতে পারছি। যা, তোর যেটা ইচ্ছে ভাব। এইদিকে আমি একটা চেয়ারে বসে ফোন টিপছি, তখন একটা মেয়ে এসে বলল, আসেন ভাইয়া, আমি আপনাকে অফিস ঘুরিয়ে দেখাচ্ছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম
মেয়েটা আমার সমবয়সী হবে হয়তো, বা বড় হয় কিনা বলা যায় না, কিন্তু মেয়েটা দেখতে অনেক কিউট। কিন্তু আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে আমার পিয়ন চাচা বা পিয়ন খালা লাগতেছে না। মেয়েটা আমার কথা শুনে প্রচুর রাগ করলো, তা তার মুখ দেখে বুঝতে পারছি, বাট সে আমার উপর রাগ দেখাতে পারছে না কেন জানি। তবে রাগে মুখটা দেখতেও কিন্তু কিউট লাগছে। শালা খচ্চর বানরের 3 নাম্বার বাচ্চা শয়তানের নাতিন, মনটা চায় এক্ষুনি করল্লার শরবত বানিয়ে আদর করে খাইয়ে দেই। আমি নাকি কাজের খালা? তারপর শুকনো একটা কাশি দিয়ে বলল, আসলে ভাইয়া পিয়ন চাচার অনেক কাজ, এখন অফিসে মিটিং চলছে, তাই উনি আমাকে পাঠালো। ও আচ্ছা, আপনি মনি আপুকে মিনি কেন বলছেন? কারণ মনি আমার মামাতো বোন। ও জি ভাইয়া। আচ্ছা তাহলে চলেন আন্টি, আমাকে অফিসটা ঘুরে দেখান। এই যে আমাকে কোন দিক দিয়ে আন্টি মনে হয়? আমি আন্টি নাকি? ও মা, মেয়ে তো দেখি পুরো রেগে গেল। তাহলে এরকম একটা পিচ্ছি ছেলেকে কোন দিক থেকে ভাইয়া মনে হয়? আইসে পিচ্ছি, আজ বিয়ে দিলে কাল 11টা বাচ্চার বাপ হয়ে যাইবো, আর সে নাকি বলে বাচ্চা। তাহলে কি ডাকবো? আমার নাম মাহমুদ, বুঝলেন? আহমেদ ডাকবেন। আর হ্যাঁ, আপনার নাম কি? আচ্ছা, ডাকমুনি রিহা। তাহলে আমি আপনাকে রিহা আপু বলে ডাকবো কেমন? শালা আসলে একটা খচ্চর। আমার মতো একটা মেয়েকে বলবে কিনা আপু, শালা তোর কখনো বিয়ে হবে না, বদদোয়া দিলাম। ওকে ডাকিয়েন, এখন চলেন তো দেখি। কথাটি রাগ দেখিয়ে বলল, তাতে আমার কি, আমি ঘুরতে এসি। তারপর রিহা আপুর সাথে ঘুরতে লাগলাম পুরো অফিসটা ঘুরে দেখার সময় আমি রিহা আপুর সাথে একটা কথা বলিনি, শুধু আপু এটা কি, এটা কোন ডিপার্টমেন্ট ইত্যাদি এসবই জিজ্ঞাসা করেছি। শালা উজবুক তেলাপোকা ইঁদুর, আমারে আপু ডাকতে ডাকতে মনে হয় নিজের মায়ের পেটের বোন বানিয়ে দিবে। তোকে খালি একবার বাগে পাই, দেখাবো নি মজা। রিহা আপু, আমরা তো অনেক ঘুরলাম, এখন চলো কিছু খেয়ে নেই। ওই পোলা খালি আপু আপু কেন করস? আমি তোর কোন জন্মের বোন? আমাকে আপু ডাকবি না, নাম ধরে ডাকবি, বুঝলি? কিন্তু আপু তুমি আরেকবার আপু ডাকবি তোর নাক ফাটিয়ে দিমু, আর চিকিৎসাও করামু। রিহার এমন কথা শুনে ভয় পেয়ে গেলাম। মেয়েটি যে রাগ, হয়তো নাক ফাটিয়ে দিতে পারে। আবার মেয়েদের আবার বিশ্বাস করি না, তবে সম্মান করি। আচ্ছা আপু ডাকবো না, নাম ধরে ডাকবো। গুড বয়, চল নিচে অফিস ক্যান্টিনে। এইভাবে গাল টানলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তাতে তোমার সমস্যা কি? দেখেন, গায়ে হাত তো আমার একদম পছন্দ না, তাই একদম গায়ে হাত দিবেন না। সরি, চল তাহলে। গায়ে হাত দিবেন না সেটা সময় বলে দিবে। তারপর আমরা নিচে ক্যান্টিনে এসে নিজের মতো করে অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তখন মামুন এসে বলল, তোরা এখানে চল, খালেদের বাসায় যাব, আজ আর কাজ নেই। তারপর 4 জন মিলে মামুনের খালাদের বাসায় গেলাম। সেখানে দুপুরে খেয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে চলে আসলাম হোটেলে। মামুনের খালো অনেক ভালো, ওখানে থাকতে বলেছিল কিন্তু থাকেনি। আর মামুনকে তো অনেক বকা দিচ্ছে, কেন তাদের বাসায় না থেকে হোটেল উঠেছি, হ্যান ত্যান আর অনেক কিছু। কি ব্যাপার, রিয়ার সাথে এমন বিয়ে কিসের? ভাব মানে, তোর কথা কিছুই বুঝতেছি না। বুঝি সব বুঝি, আমাদের না বললে কে হবে? আরে তুই যেটা ভাবছিস সেটা আসলে না, এমনি একটু কথা বলা হয়েছে। আর তুই তো জানিস আমি আর এই ভেজালে পা দেব না। তোর বাবা ফোন দিচ্ছে, কি বলবো? তুই ধরবি না, কেন ফোন দেবে বুঝতে পারছি না। আর শোন, এই নে নতুন সিম ঢোকা, পুরাতন সিম খুলে রাখ। মামুন আমার কথা মতো কাজ করলো। চল 2 জন মিলে সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। চল ঘুরে আসি। এখানে মামুনদের সাথে অফিসে যাওয়া, সন্ধ্যায় 2 জন মিলে ঘোরাঘুরি, আর অফিসে গেলে রিহার সাথে আড্ডা দেওয়া, এভাবে 7 দিন কেটে গেল। আমি এতটা ঘোরাঘুরি আর আড্ডাতে ব্যস্ত হয়ে গেছি যে আমার মনে হয় না আমার মনের ভেতরে এতটা কষ্ট আছে। আমি আর রিহা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি, যদিও সে আমার থেকে অনেক বড়। সাথে দুষ্টুমি করা, মজা করতে করতে কীভাবে যে সময় চলে যায় নিজেও জানি না। এই 7 দিন আম্মুর সাথে কথা বলেছি, আম্মু অনেকবার কান্না করে চলে আসতে বলেছে। আর আব্বুর সাথে এখনও কথা বলতে পারিনি, আমার সাথে রাগ করেছে আমি তাকে ছেড়ে চলে আসছি। তাই এদিকে আব্বু আমাকে খুঁজতে খুঁজতে অনেকটা ক্লান্ত, অনেক চেষ্টা করেছে আমাকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। অন্যদিকে নীলা সারাদিন মন খারাপ হয়ে বসে থাকে, কলেজে গেলে এদিক ওদিক কাকে যেন খোঁজে। আজ নীলার মন খারাপ দেখে তার বাবা বলেছে তাকে নাকি শপিং করতে নিয়ে যাবে, তাই নীলাও বলেছে তারা নাকি রিক্সা করে যাওয়া আসা করবে। এরপর তো নীলাও তার বাবার সাথে রিক্সা করে শপিং করে, বাসার সামনে নামে। তারপর তার বাবা রিক্সাওয়ালাকে ভাড়া দিতেই, স্যার আর একটু বাড়াই দেন, এখানকার ভাড়া তো 100 টাকা, কিন্তু আপনি তো 90 দিলেন। এই বেশি কথা না বলে যেটা নিয়েছো সেটা নিয়ে আগে যাও। স্যার অনেক কষ্ট করে রিক্সা চালাই, এতে পরিবার চালাই, যদি আপনারা ভাড়া কম দেন তাহলে আমরা কেমনে চলবো স্যার?
নীলা, বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না? এই নেন চাচা, আপনার ভাড়া 50 টাকা। তখন রিক্সাওয়ালা চাচা বলল, এই নেন আপনার টাকা ফেরত। স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু ডাকাত না। আমরা ন্যায্য ভাড়া চাই, তার থেকে বেশিও চাই না, কমও চাই না। হ্যাঁ, অনেক আছে তারা ভাড়া বেশি নেয়, কিন্তু আমি এমন না। হালাল টাকা কামাই করে খাবো, এতে যদি মরতে হয় তো মরবো, রাজি আছি। এই বলে রিক্সাওয়ালা চলে গেল। এদিকে নীলার এই কথা শুনে কেন যেন মনে হলো সে কিছু একটা ভুল করছে। কিরে, তুই কোথায় হারিয়ে গেলি? কই? এরপর নীলা বাসা ঢুকে রুমে গিয়ে ভাবতে লাগলো, ঠিকই তো বলেছে রিক্সাওয়ালা চাচা, আর আমি এরকম একজনের সাথে বেয়াদবি করছি বলে আহমেদ আমাকে মারে যাতে আমার ভুল বুঝতে পারি, কিন্তু আমি তাকে কি করলাম এটা ভেবে আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। এইভাবে অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নীলা। এইদিকে আজ আমি আর মামুন তাড়াতাড়ি অফিসে গেলাম, কারণ আজ রাতে আমরা চলে যাব। তাই অফিসে বসে ফোন টিপছি, তখন একটা মেয়ে এসে, হাই, কি করেন? বসে বসে তারা গুনি। মিথ্যা কেন বললেন? আমি তো দেখতে পাচ্ছি মোবাইল টিপতেছেন। দেখতে যখন পারছেন তাহলে বলছেন কেন? এইরকম ভাবে কথা কেন বললেন? একটু সুন্দরভাবে কথা বলতে পারেন। সরি, দুঃখিত। সম্মানিত মেয়ে মানুষ, আপনি এখানে কি কথা পেশ করিতে আসিয়াছেন? দয়া করে আপনার কথা পেশ করিতে পারেন। আপনি তো অনেক মজার মানুষ। এখানে মজার কি বলছি? আজব। এই যে আমার নাম ঋতু, আমি মেয়ে মানুষ না। আপনার নাম কি? ও, আমার নাম আহমদ। আচ্ছা, পড়ালেখা করেন? না। তাইলে কি করেন? মোবাইল চাপি। আচ্ছা, কিসে পড়েন? টেবিল চেয়ারে পড়ি। আচ্ছা, আপনি এমন কেন? সব কিছুতেই টেরা কথা কেন বললেন? কারণ আমি টেরা কথা বলতে ভালোবাসি। ওহ, গুড। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। আচ্ছা, আমি আসি, কাজের সময় হয়ে গেছে। কেন, আরেকটু থাকেন? না, আরেকদিন, এখন অনেক কাজ। হ্যাঁ, যান। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঋতু মেয়েটি একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ওহ, বাঁচা গেল। কি বাঁচাল মেরে বাবা, এত কথা কেউ বলে? আর কিছুক্ষণ থাকলে হয়তো মাথা হ্যাং হয়ে যেত। তখনই মনে পড়লো আজ রাতে চলে যাব। এবার মন খারাপ হয়ে গেল, কারণ এখানে থাকতে থাকতে অনেকটা এখানকার পরিবেশের মানুষের সাথে মায়া জড়িয়ে পড়েছি। হঠাৎ পেছন থেকেই, কিরে, মন খারাপ হয়ে গেল নাকি? কেন মন খারাপ হবে কেন? না, দেখলাম কত সুন্দর করে কথা বললি, এখন তো চলে গিয়েছে, তাই মনে হলো মেয়েটির জন্য মন খারাপ হয়ে গেল। হ্যাঁ রে, মেয়েটি অনেক ভালো, অনেক সুন্দরভাবে কথা বলে। মেয়েটি চলে যাওয়াতে অনেক কষ্ট পাচ্ছি। কি কুত্তা বিলাই হনুমান, মেয়েটি চলে যাওয়াতে কষ্ট পাইছিস তাই না? কই, আমি চলে গেলে একবারও বলিস না দোস্ত আর একটু থাক, তুই গেলে আমি কষ্ট পাবো। প্রতিদিন তোকে আমি নিজে থেকে কল দিই, তুই একবারও নিজে থেকে কল দিস না। তার মানে তুই আমাকে বন্ধু মনে করিস না, তুই ওই শাকচুন্নি ডাইনিকে বন্ধু মনে করিস, তাই তো? যা, তোর সাথে কথাই বলবো না। এগুলো বলছে আর আমার পেটে কিলঘুষি দিচ্ছে। আচ্ছা না, অনেক লাগছে তো আমার। না, আরো মারবো। তোকে কি আদর করার জন্য মারছি নাকি? প্লিজ আর মারিস না, আমি না তোর বন্ধু। আমি তো তোকে রাগানোর জন্য এসব বলেছি। তোর আমাকে রাগাতে ভালো লাগে তাই না কুত্তা? অনেক। আচ্ছা, তোকে অনেক মিস করবো রে। কেন কেন? আজ রাতে চলে যাবো আমরা। এটা বলতে আমি খেয়াল করলাম রিহার মুখটা কালো হয়ে গেছে। আরো কয়েকটা দিন থাক না প্লিজ। না রে, আম্মু অনেক কান্না করতেছে, কারণ আমাকে অনেক ভালোবাসে তাই। ও আচ্ছা, তাহলে আজ চলে যাবি? আচ্ছা, তুই থাক তাহলে, আমার বাড়িতে কাজ আছে। এটা বলে রিহা চলে যেতে লাগলো। আজ মনে করেছিলাম একজনকে নিয়ে পুরো দিন ঘুরবো, কিন্তু তার তো কাজ আছে, তাই কি করার, ঋতুকে নিয়ে যাব। এটা বলতে রিহা আমার কাছে এসে আমার গলা ধরে, কুত্তা, আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ঘোরার কথা বললেন তো গলা টিপে মেরে ফেলবো, চল আমাকে নিয়ে। কিন্তু তোমারই তো কাজ আছে তাই না? কিসের কাজ? ভার্মে যাক কাজ। তুই আজ আমাকে নিয়ে সারাদিন ঘুরবি মানে ঘুরবি, চল। এটা বলে আমার হাত ধরে অফিস থেকে বেরোতে লাগলো। আরে কি করছো, হাত ছাড়ো, সবাই দেখছে তো। দেখলে আমার কি, তুই হাঁটবি নাকি কোলে তুলমু? নয় হ্যাঁ। তারপর রিয়ার সাথে অফিসে নিচে আসতেই একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম। রিক্সাতে বসার সময় এমনভাবে আমার হাতটা ধরে রাখছে আমি যেন তার বয়ফ্রেন্ড। কি করছো, এভাবে হাত ধরে রাখছো কেন? লোকে কি বলবে? বেশি কথা না বলে চুপ করে বসে থাক, না হলে লাথি মায়ের হালায় দিমু। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর আমরা বিকাল পর্যন্ত অনেক জায়গায় ঘুরলাম। দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে খেয়ে আবারও ঘুরতে লাগলাম।
বিকেলবেলায় নদীর পাড়ে আমি আর রিহা নীরবে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। লাল রক্তবর্ণ ধারণ করা সূর্যের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি। ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম রিহার ডাকে। তারপর আমি রিহার দিকে তাকালাম। তাকিয়ে দিকে তার মুখটা কেমন জানি ভারী হয়ে গেছে, আগের মতো সেই চঞ্চলতা ভাবটা নেই। আচ্ছা আহমদ, আমি দেখতে কেমন? তুমি দেখতে সুন্দর, তুমি অনেক ভালো। তোমার কথা বলা, তোমার আচার আচরণ, সব দিক থেকে তুমি বেস্ট। তুমি যে কারো মন জয় করে নিতে পারবে। আচ্ছা, আমি যদি কাউকে ভালোবাসি বলি তাহলে সে আমাকে ফিরিয়ে দেবে? কি যে বলো না, তোমার মতো সুন্দর এত ভালো একটা মানুষের প্রপোজ কেউ ফিরিয়ে দেবে? তা প্রশ্নই আসে না। তা কাকে ভালোবাসো? আমাদের দুলাভাইকে একটু দেখতে চাই। এটা বলাতে রিহা একটা মুচকি হাসি দিল। ও আচ্ছা আহমদ, আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে তুমি রাগ করবে? কি কথা বলো? আমি রাগ করব কেন? আজব। তুমি নির্দ্বিধায় বলো, সমস্যা নেই। এরপর রিহা এমন একটা কাজ করবে তা আমি কখনো ভাবতেই পারিনি। রিহা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে। তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে। তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা। আমি তোমাকে আমার বলা সব কথার চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে আমার করা সব কাজের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে এখানে শেষ পর্যন্ত ভালোবেসে যাব। আমি রিহার কথাগুলো শুনে তো হয়ে দাঁড়িয়ে রইলাম। এসব কি বলছে রিহা? দেখো রিহা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? তুমি তো এইমাত্র বলেছ আমাকে কেউ ফিরিয়ে দেবে না প্রপোজ করলে, তাহলে তুমি কেন দিচ্ছ? দেখো, আমি অন্যজনের কথা বলেছি। এই বলে যে আমি এটা নিজের জন্য বলবো এটা না। আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন? আমার মধ্যে কি কমতি আছে আমাকে একবার বলো। তোমার মধ্যে কোনো কমতি নেই। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি চাই না আবারও কারো মায়াতে পড়ি। আমি চাই না আমি আবারও কারো অবহেলায় কষ্ট পাই। আমি নিজের মতো করে নিজেই বাঁচতে চাই, কাউকে লাগবে না আমার। আহমদ, সবাই কিন্তু এক না। এটা ঠিক, সবাই এক না, কিন্তু আমি তো একজন। তাই আমি আমার জীবনে আর কোনো কষ্ট পেতে চাই না। আমি আমার মতো থাকতে চাই। কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমার কি হবে? দেখো, এই এক সপ্তাহে কোনো ভালোবাসার জন্ম নেয়নি। এটা শুধু আবেগ। তাই আবেগটা উঠে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আর কথা বলতে না দিই। দেখো, তুমি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিও। আমি তোমার যোগ্য না। এই বলে আমি চলে আসতে লাগলাম। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বাসবো আর তোমার অপেক্ষায় থাকবো। আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম হোটেলে সে রুমে ঢুকে ফ্রেশে শুয়ে ভাবতে লাগলাম, ঠিক একইভাবে নীলা আমার জীবনে এসেছিল আর জীবনটাকে ছাড়খাড় করে এখন নিজে নেহালের সাথে সুখে আছে। মানুষ এমন কেন? নিজে মায়া দেখাবে, নিজে ভালোবাসা শেখাবে, আবারও নিজে অবহেলা করে চলে যাবে। ঠিকই কষ্ট হবে আবার আমাদেরই, কারণ অনেক বেশি তার মায়াতে পড়েছিলাম, অনেক বেশি তাকে ভালোবেসেছিলাম। সে তো আমার উপর প্রতিশোধ নিলে এমনি এমনি নিতে পারতো, কিন্তু এত বড় অপবাদ কেন দিল? আর যদি সে আমাকে ভালোই বাসতো তাহলে সে কখনো আমাকে এত বড় অপবাদ দিতে পারতো না। সে আমাকে কখনো ভালোবাসেনি, শুধু সেটা ছিল তার অভিনয়। এগুলো ভাবছি আর চোখের কোণে পানি ফেলছি। কিরে, তোর আবার কি হইল? তেমন কিছু না, পুরনো কথাগুলো সব মনে পড়ে গেল। তোকে মানা করছি না এসব না ভাবতে। ভাই, তুই হয়তো আমাকে মানা করতে পারিস আর আমি হয়তো তোর কথায় মাথা নাড়াবো, কিন্তু ভালো তো বেশি ছিলাম আমি। তাই অবহেলা অপমানের কথাগুলো মনে পড়লে কষ্ট আমারই মনে ভীত হয়। ভাই, আমি বুঝি। তাই প্রতি রাতে যখন নিচে নিচে কান্না করিস তখন কিছু বলি না, কারণ হয়তো রাতে একা কান্না করলে তোর হয়তো কষ্ট একটু কমবে। কি? তার মানে আমি রাতে কান্না করি যে এটা তুই জানতিস? তবে কিছু বলতাম না। জানিস, দিনে সবার সাথে হাসি খুশি থাকলেও রাতে কিন্তু নিজেকে একা মনে হয়। জানিস, আমার শুধু একটা কথা ভেবে কষ্ট লাগে, যে বাবা আমার সাথে বন্ধুর মতো থাকতো, আজ সে বাবা আমাকে চিনলই না, আমাকে টিচার বলছে। জানিস, তখন আমার প্রচুর কষ্ট লাগতো যখন আমি খাবার খেতে বসলে বাবা না খেয়ে উঠে যেত। এটা বলে কান্না করতে লাগলাম। ভাই, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। চল একটু নদীর ধার থেকে ঘুরে আসি। আর রাত 8টা বাজে, আমাদের ট্রেন, বুঝতে পারলি? আরও 1.5 ঘন্টা সময় আছে, কিছুক্ষণ ঘুরি, তোর মনটা ভালো হয়ে যাবে। চল তাহলে। তারপর আমি আর মামুন আসলাম নদীর পাড়ে বেড়াতে। এদিকে, আফরিন, তোর মাকে বল আমার সাথে একটু কথা বলতে। আমি আর এই অবহেলা সহ্য করতে পারছি না। আফরিন, ওনাকে বলে দে সেই সামান্য এই অবহেলা সহ্য করতে পারে না, তাহলে আমার ছেলে কিভাবে সহ্য করেছে। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমনটা করব না। তুমি তোমার ছেলেকে বলো চলে আসতে। আমি আমার ছেলেকে না দেখলে কেমন কেমন লাগে। কেন আবার অবহেলা করতে নাকি নিয়ে আসতে বলছেন? না, আমি একদম আসতে বলবো না।
আহমেদ ওখানে ভালো থাকবে। উফ, তোমরা এই কি শুরু করে দিলে? বাবা, তুমি জানো না তোমার ছেলে কেমন? একবার পারতে সব কিছু যাচাই করতে, তা না করে হ্যান ত্যান বললা। তারপরও তার সাথে ঠিকমতো কথা বলতে, আবার কেউ খোঁচা মেরে মেরে কথা বলতা। এখন কি হবে? ভাই তো চলে গেছে, এখন তোমরা এসব নিয়ে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে? আমি তো সেটা বলছি, ওখানে বলিস আমার সাথে যেন কথা না বলে। মা, আমি অনেক খুঁজেছি কিন্তু ওকে পাইনি। কিভাবে পাবো? সিমও তো চালু নেই। আরে বাবা, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাবা, কিন্তু নিজেকে লুকিয়ে রাখা মানুষকে নয়। এদিকে আমির মামুন কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে আসলাম রেল স্টেশনে। মনিভাবে আসবে না, তিনি কয়েকদিন থাকবে, তাই আমরা দুজনে যাচ্ছি। তারপর ট্রেন আসতে আমরা দুজন ট্রেনে উঠে গেলাম, দুজনে একসাথে বসেছি। এদিকে নীলা শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা, আমি তো আহমেদকে অনেক খারাপ অপবাদ দিয়েছি, সে কি আমাকে ক্ষমা করে দেবে? আর তাকে তো কলেজেও দেখি না, কিভাবে ক্ষমা চাইবো? আর ক্ষমা করলেও বা কি, না করলেও বা কি, আমি জাস্ট আমার কর্তব্য পালন করব। যেহেতু আমার ভুল হয়েছে, তাই ক্ষমা আমাকে চাইতেই হবে। প্রায় 5 ঘন্টা পর আমাদের শহরে পৌঁছে গেলাম। আমি এখনো নিজের বাসায় যাব না, আজ মামুনদের বাসায় থাকবো, তাই চলে গেলাম মামুনদের বাসায়। সকালবেলায় ঘুম থেকে উঠে আমের মামুন নাস্তা করলাম একসাথে। তারপর আমি আমার ব্যাগ নিয়ে বললাম, আঙ্কেল আন্টি, আমি চলে যাচ্ছি। কি বলো? আজ দুপুরের খাবারটা না হয় খেয়ে যাও। আরে আজ থেকে যা, দুপুরে খেয়ে যাবি। না রে, মা অনেক কান্না করছে। আজ না আন্টি, আরেকদিন এসে খেয়ে যাবো এখানে। তারপরে ওর একদিন কেন, আজ খেয়ে যাও। আরে না আঙ্কেল, আম্মুকে অনেকদিন হয়ে গেলে দেখে না, আজ না। চল মামুন, আমাকে দিয়ে আয়। তারপর তাদের অনেক কষ্টে বুঝিয়ে বাসার সামনে চলে আসলাম। দোস্ত, বাসায় চল। আরে না, অনেকদিন এমনিতে কলেজে অনেক দিন যাই না, আজ একটু ঘুরে আসি। এই বলে মামুন চলে গেল, আমাকে কথা বলার সময় দেয়নি। তারপর আমি আমাদের বাসায় এসে কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল। কি আপনি এখানে কি চান? আমি কি মানে? শর্ত, মজা করিস না, অনেক ক্লান্ত লাগছে। এই বেয়াদব, আপনি কে হঠাৎ জানেনি বলেনি অন্যজনের বাসায় ঢুকছেন কেন? কি রে, ওখানে কি এসেছে? এত চিৎকার কেন করছিস? এই বলে মা দরজার সামনে আসতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, তুই এসেছিস? তোকে ছাড়া আমার ভালো লাগছিল না। এতদিন তোকে আর যেতে দিব না আমি। তোর পড়ালেখা করা লাগবে না, আমি তোকে আমার কাছে রেখে দিব। আরে মা, তোমার এই অবস্থা কেন? আর কান্না করো না তো, তোমার কান্না কি আমি সহ্য করতে পারি? তাহলে আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি এমনি ঘুরতে গিয়েছিলাম, আর তোমাকে মিথ্যা বলার জন্য সরি। তাহলে আর যাবি না? না, আর যাবো না তোমাকে ছেড়ে। সত্যি তুই আমাকে ছেড়ে যাবি না আর? এই বলে আমার কপালে একটা চুমু দিল। যাবো না, এখন আমি অনেক ক্লান্ত, একটু রুমে গিয়ে রেস্ট নেই, কেমন? পরে তোমার সাথে গল্প করব। আচ্ছা যা, এই বলে চলে গেল। ছেলের জন্য কত দরদ। কই, আমি নানুর বাসা থেকে আসলেই এরকম করো না? তুমি শুধু তোমার ছেলেকেই ভালোবাসো, আমাকে না। ধুর বোকা, আমি তোদের দুইজনকে ভালোবাসি, বুঝলি? জানি আমি কতটা ভালোবাসো। এই বলে চলে গেল আপু। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাল রাতে গাড়িতে তেমন ঘুম হয়নি। দুপুরবেলা আম্মু খাবার খেতে ডাকলো, আমি নিচে গেলাম। নিচে যেতে আব্বুকে দেখলাম, আবার চলে আসতে লাগলাম। কি রে আহমেদ, চলে যাচ্ছিস কেন? মা, আমি পরে খাবো, তাছাড়া একজন ইফটিজার কখনো একসাথে বসে খাবার খেতে পারে না। এদিকে আব্বু মন খারাপ করে নিয়েছে, কারণ আব্বু বুঝতে পেরেছে আমি কথাটা কেন বলেছি। তুই ঠিক বলেছিস, চল তোর রুমে চল, আজ থেকে আমরা ওখানেই খাবো। এই বলে আম্মু খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। দাঁড়াও আহমেদ, আবার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুই এমন করিস না। আরে বাবা, এটা কি করছো? আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে গুনার ভাগিদার করছো? আসলে এখানে যে হবে সেই তোমার মতো আচরণ করবে। কোনো বাবাই চায় না যে তার ছেলে খারাপ হোক। এই বলে আমি আমার বাবার পায়ে পড়ে গেলাম। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। বাবা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে বাবা, কি করছিস? ছাড় আমাকে, আমি কোনো কষ্ট পাইনি, আর ভুল তো আমার না। তুমি আমাকে ক্ষমা করে দাও, যেইভাবেই হোক ভুল আমার, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা, ক্ষমা করে দিলাম, এখন খাবার খেতে আই। পাগল একটু। আমি আপুর কাছে গেলাম। আপু, তুই আমাকে ক্ষমা করে দে। কে তুমি? কে তোমার আপু? আমি কারোর আপু না। তুমি আমার আপু। আমি যদি কারোর আপু হতাম তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবার আগে আমাকে বলতো,
কল করে আমার খোঁজ নিত, কিন্তু এমনটা করেনি, তাই আমি কারোর আপু না। আরে আমার কিউট রাগি গোলুমোলু সুইট দরজা লাবু, আমি তো তোমার সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি তো বলোনি আমার সাথে কথা। এখানে আমার কি দোষ? ওই, তুই আমাকে দাজ্জাল কেন বললি? এই বলে আমার কান ধরে মোচড় দিল আপু। ছাড়ো আপু, লাগছে। আগে বল আমি দাজ্জাল। সরি বল। সরি, তা না হলে ছাড়বো না। সরি, তুমি দজ্জাল হবে কেন? তুমি অনেক ভালো। এখন তো ছাড়ো আপু। এটা বলেই ছেড়ে দিল, এইবারের মতো ছেড়ে দিল। তারপর সবাই মিলে মজা করে দুপুরের খাবার খেলাম। অনেকদিন পরে এভাবে একসাথে বসে খাবার খেলাম। এখানে আপনাদের একটা কথা বলি, মা বাবা যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু সন্তানের ভালোর জন্যই ভুল করে। আর এখানে আমাকে মারা, অবহেলা বা ইপটিজার বলা এটাই স্বাভাবিক, কারণ এটা যে কোনো বাবা মাই মেনে নিতে পারবে না। তার ছেলে যে একটা খারাপ হোক, সেটা কোনো বাবা মাই চাইবে না। বাবা মাকে অবহেলা করেছে যাতে আমি ঠিক হতে পারি এই ভেবে। আর এখানে আমি ক্ষমার জন্য চেয়েছি, কারণ আমার জন্য বাবা অনেক কষ্ট করেছে। এখানে আমারই ভুল, তাই আমি ক্ষমা চেয়েছি। কি রে রিহা, কাল থেকে দেখছি তুই কেমন মন মরা হয়ে আছিস, কি হয়েছে তোর? কিছু না, এমনি ভালো লাগছে না তাই। বুঝি, আহমেদ চলে গিয়েছে তাই মন খারাপ, তাই তো? আরে তেমন কিছু না, এমনি। আচ্ছা, আহমেদ কিছু বলেছে নাকি সত্যি করে বলবি আমাকে? না, কিছু বলেনি। তুই যদি সত্যি না বলিস তাহলে আমি কিন্তু বের করব, আর যদি তোর কথা মিথ্যে হয় তাহলে আমি তোর সাথে আর কথাই বলবো না। এটা তুই জানিস আমার রাগ সম্পর্কে। এখন এগুলো না বললে নয়। না, বলতে হবে না, বললাম তো। আচ্ছা শোন, তারপর কালকের ঘটনা সব বলে দিল। দেখ, আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই ভুল করছিস। ছেলেটাকে আর একটু করে বললে ভালো হতো। ছেলেটা মাত্র ডিপ্রেশন থেকে আস্তে আস্তে বের হচ্ছে, তার মধ্যে তুই এইসব বলা একদমই ঠিক হয়নি। কিন্তু ও তো কাল চলে যাবে, তাই আমি বলে দিয়েছি, কারণ ওকে আমি হারাতে পারবো না। এভাবে তাদের মধ্যে অনেক কথা হতে থাকলো। আমি খাবার খেয়ে রুমে এসে আবারও ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ভাঙতে দেখলাম আপু আমার রুমে এসে কি যেন খুঁজছে। এই চুন্নি, আমার রুমে এসে কি খুঁজছিস? কই কিছু না তো, এমনিতেই তোর রুমটা দেখতে আসলাম। কি বাপরে, এমনিতেই রুম গুছিয়ে দিতে বলে সহজে গুছিয়ে দিস না তাহলে? আসল কথা বলতো আপু। এবার আপু আমার কাছে এসে আমার পা টিপতে লাগলো আর বলল, ভাই, ওই ভাই, তুই আমার লক্ষ্মী ভাই। আমার জন্য কক্সবাজার থেকে কি এনেছিস বল না। ও এই ব্যাপার, আমি তোর জন্য কেন কিছু আনবো? কেন আনবি মানে? আমি তোর বোন, তাই বলে আনতে হবে নাকি? আমি কিছু আনিনি, তুই যা তো এখান থেকে। এটা বলতে আপু আমার সুন্দর চুলগুলো টান দিতে দিতে বলতে লাগলো, হ্যাঁ আমি তোর পা টিপছি, এটা আমার লস হয়েছে। এই, তোর পা টিপার জন্য আমাকে টাকা দে। আচ্ছা লাগছে তো, আমি কি বলছি তোকে আমার হাত পা টিপে দিতে? তুই টিপছিস কেন? এখন যা তো এখান থেকে, ভালো লাগছে না। দেখ, শুধু শুধু এখানে এসেছি সময়টা লস করতে। পেতনি, তোর গায়ে শক্তি এসে কোত্থেকে? কি থাপ্পড়টাই না দিল। তারপর ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করতে লাগলাম। নাস্তা করে একটু রুমে এসে ছাদে গেলাম। দেখি আপু আকাশের দিকে মুখ করে কি যেন ভাবছে। আপু কি করিস? আমি কারোর আপু না, এখানে কেন আসলি? না, এমনিতে আসলাম। কারোর জন্য এই চকলেটগুলো আনছিলাম, কিন্তু সে না নিলে আর কি করার, নিয়ে যেই কাউকে দিয়ে দেবনি। আমার এই কথাটা শুনে আপু তাড়াতাড়ি আমার দিকে ঘুরলো। কই দেখি তো, তাড়াতাড়ি দে। এই বলে ছৌমের আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিল। এটা কি হলো? পুরো বক্স কেন নিলি? এখান থেকে আমিও খাবো। এই যে আপনি কে? আমি আপনাকে চিনি না। দেখছেন নি, চকলেট না দেওয়ার জন্য সে আমাকে চিনতেই পারছে না। কি হারামি রে। আপু আমাকে একটা দে না। যা, দূরে যা, আমার চকলেটের উপর চোখ দিবি না। এই বলে আপু দৌড়ে রুমে চলে গেল। আমি আপুর কাণ্ড দেখে আসতে লাগলাম। পাগলি একটা। এইভাবে আম্মু আপুর সাথে হালকা মজা, গল্প, ঝগড়া, এভাবেই দিনটা চলে গেল। সকালবেলায় আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে নাস্তা করতে লাগলাম। কি ব্যাপার, তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য যুদ্ধ করতে হয় কেন? কি করব বাবা, আমার একটা সমস্যা, রাতে ঘুমায় না আর দিনে ঘুম ভাঙতে চায় না। এটার সমাধান আমার কাছে আছে। কি? তাড়াতাড়ি বল। কি? আর তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আফরিন, এতদিনের কাজের একটা কথা কইছস। আমার মতো পিচ্ছে বলার এত তাড়াতাড়ি কোরবানি দিতে চাও কেন তোমরা? এই যে তোমার মেয়ে, যে সে তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিচ্ছ না কেন? খালি সবাই আমার পিছনে পড়ে থাকে। এই, আমাকে একদম বুড়ি বলবি না। বেশি কথা বলে বুড়ি মেয়েকে বিয়ে করিয়ে দিমুনে। তোরে বুইড়া বেটার সাথে বিয়ে দেবো। তোরা কি শুরু করলি? চুপচাপ খাবার খা।
এরপর বাবার ধমক খেয়ে আমার খাবার খেতে লাগলাম। ও আচ্ছা, ভালো কথা। তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজ আফরিনকে দেখতে আসবে আমার বান্ধবী ও তার ছেলে আজ বিকেলে। ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে, আসলে সামনে বাবার অফিস সামলাবে। ও কি বলো, তাহলে তো ভালোই হয়। আপুর দিকে তাকে দেখে আপু লজ্জা পাচ্ছে। আম্মু ডাইনিরাও লজ্জা পায়, তা আজ দেখলাম। এটা বলাতে আপু আমাদেরকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন কাছে পেলে খেয়ে ফেলবে। তারপর খাবার খেয়ে রেডি হয়ে কলেজে গিয়ে দেখি মামুন এখনো আসেনি। আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, শালা এখনো আসেনি, কেমনটা লাগে। এই কুত্তা, তোর আসতে কতক্ষণ লাগবে? মামা আর 5 মিনিট, তুই আম গাছ তলে থাক। আয় তাড়াতাড়ি, এই বলে কল কেটে দিলাম। তারপর আমি গাছতলে বসে ফোন টিপতে লাগলাম। হঠাৎ মেলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, কেমন আছো? আওয়াজটা চেনা চেনা লাগে, তাই সামনের দিকে তাকাতেই আমার মাথাটা পুরো গরম হয়ে গেল। এই মেয়ের থেকে যত দূরে থাকতে চাই, এই মেয়ে ততই আমার সামনে আসে। আরে কে মেয়েটি, বুঝতেছেন না তো? বসেন, বলতেছি। সে হলো নীলা। ভালো আছি, আপনি এখানে? কেন আসতে পারি না? আচ্ছা, এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম সেটা আপনাকে বলতে বাধ্য নেই, আর আপনি আসতে পারেন। আচ্ছা, আপনি যেখানে আসছেন, আমি যদি আপনাকে টিস করি, মানে আমি তো একজন নিউ টিচার, তাই বললাম। তুমি সেই কথাগুলো এখনো মনে রেখেছো? এই কথাগুলো ভুলে যাওয়া নয়, এগুলো মনে রাখবো না তো কি রাখবো? ক্ষত সেরে গেলেও ক্ষত দেওয়া মানুষটিকে ভোলা যায় না। আচ্ছা, ওই দিনের জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও। আরে কি বলছেন আপনি? এখানে আপনার কোনো ভুল নেই, আপনি ঠিক কাজই করেছেন। আর যদি আপনি বোঝাতে চান আপনি ভুল করেছেন, তাহলে আপনি আমার হারানো দিনগুলো ফিরে দিন। কি দিতে পারবেন? সে হারানোর সম্মানটুকু আমাকে ফিরে দিন। কি দিতে পারবেন? না, কখনো পারবেন না সেদিনে সে সম্মান ফিরে দিতে। তাই কখনো ক্ষমা চাইতেও আসবেন না। জানেন, কাজ ফাটলের চেয়ে ভেঙে গেলে ভালো হয়, কারণ ফাটল না বাঁচতে দেয় না মরতে দেয়। নীলা আমার কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকে দেখি মামুন আসতেছে, তাই আমি সেখান থেকে চলে আসলাম। কিরে, ওই মেয়ের সাথে কিসের কথা বললি? আর বলিস না, জুতা মেরে গরুদান করতে আসে। মানে? আরে আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে আসে। তো তুই ক্ষমা করে দিছস? তুমি আমাকে পাগল ভাবছো? এত কিছুর পর ওকে আমি ক্ষমা করি কি করে? আমি কইছি ক্ষমা চাইতে হলে আগে অতীত ফিরিয়ে দিতে হবে আর সম্মান ফিরিয়ে দিতে হবে। তারপর আর কি, মাথা নিচু করেছিল। আমি তোর কাছে চলে এলাম। একদম ঠিক করছিস। ওই মেয়ের সাথে আর কোনো কথা জানি তোকে বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জানিস, জীবন অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, আর অর্ধেক দুঃখ আসে ভুল প্রত্যাশা থেকে। একসময় যাদের আমরা আমাদের সহানুভূতিশীল মনে করতাম, তারা আজ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রে, তুই ঠিক বলছিস। সমস্যাটা এই নয় যে ভাগ্য তোকে ঠকালো, তুই হেতির প্রতি বিশ্বাস রেখেছিলাম, ভাগ্য নয়। আরে বাদ দিত, চল ক্লাসে। এই বলে ক্লাসে চলে আসলাম দুজনে। এদিকে নীলা আমার কথায় মন খারাপ করে বাসায় চলে আসে, আর ভাবতে লাগি, আসলে তো আমি ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি। সামান্য প্রতিশোধ নিতে তার মান সম্মানের কথা একবারও ভাবিনি। এদিকে নীলা এসব ভাবতেছে, আর এদিকে নেহাল নীলাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে। তখন নীলা ফোন ধরে বলতে লাগলো, কি হয়েছে? ফোন কেটে দিচ্ছি যে বুঝতে পারছো না? কি হয়েছে তোমার? আর কলেজ থেকে এইভাবে চলে গেলে কেন? বলেও তো গেলে না, ডাকছিলাম সাড়াও দেওনি। কি হয়েছে? আমার ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে গিয়েছি, মাত্র উঠলাম। এই বলে নীলা ফোন কেটে দিল। কি ব্যাপার, আজ দেখলাম আহমদও আসছে আর নীলাও মন খারাপ করে চলে গেল, আর আমার সাথেও কেমন করে যেন কথা বললো। কিছু তো একটা হয়েছে, জানতে হবে। আমরা একে একে সব ক্লাস শেষ করে মামুনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোনটা বেজে উঠলো। তাকে দেখি রিহা। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো কি করে থাকি বলতো, তুমি তো আর কাছে নেই। মানে তোমাকে নিয়ে সব কথা বলতে মানা করেছি? তো তুমি মানা করছো, আমি শুনছি। আচ্ছা, আমরা কবে বিয়ে করছি? আমার না অপেক্ষা করতে ভালো লাগছে না। এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে। শুধু তোমার জন্য। এসব আচারের কথা বাদ দাও, কি বলবো বলো? ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। দেখ, বলে ফোন কেটে দিলাম। পাগল একটা। তুমি যত আমাকে পাত্তা না দাও, এটাতে কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত আমার হলাতে ঝুলতে হবে। এদিকে রিহার সাথে কথা বলে ফোন রাখতেই আম্মু খেতে ডাকলো। তারপর দেরি না করে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করতেই আম্মু হাতে কিছু টাকা আর একটা লিস্ট ধরিয়ে দিল। যা, এই বাজার নিয়ে আয়। কেন? তোর আপুকে দেখতে আসবে না। ও,
তাড়াতাড়ি যা, অনেক কাজ। আর এখানে ডিমের কথা লেখা হয়নি। 20টা ডিম আর ডাল আনবি 1 কেজি। তারপর আমি বাইরে চলে আসলাম। তারপর বাইক বের করে 1 ঘন্টার মধ্যে বাজারে আসলাম। বাবা কি জ্যাম রাস্তায়। তারপর লিস্টে দেওয়া সব বাজার করে যখনই আসতে যাব তখনই ডিম আর ডালের কথা মনে পড়লো। তাই তাড়াতাড়ি দোকানে গিয়ে, মামা 3 কেজি ডিম আর 20টা ডাল দিন তো। এই কথা বলতেই দোকানদার আমার দিকে তাকিয়ে থাকলো। তাড়াহুড়োতে কি বলতে কি বলে ফেলেছি। মামা 3 কেজি ডাল আর 20টা ডিম দেন তো। তারপর সব বাজার শেষ করে বাড়ি থেকে মাকে বাজার দিয়ে বললাম, এই নাও তোমার বাজার। আমি গেলাম, অনেক ক্লান্ত, তাই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গাইলে দিলাম। সন্ধ্যাবেলা আম্মু ডাক দিল। কি হয়েছে, ডাকো কেন? তোর আপুকে দেখতে আসছে, তাড়াতাড়ি নিচে আয়, আমার সাথে কাজে হাত বাড়া। তোমার মেয়ে কই? এটা বলতে আম্মু আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললো, ও তো এখন সাজুগুজু করছে, তুই তাড়াতাড়ি আয়। তারপরে আর কি করবো, ফ্রেশ হয়ে নিচে যেতেই আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল। এই মেয়ে এখানে কেমনে? আরে কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা বলছি। নিচে তাকে দেখি রিহা। তার থেকে আরো অবাক হলাম মনিয়াপুর মা বাবাকে দেখে। তাহলে আপুকে দেখতে এরাই আসছে। তারপর নিচে আসতেই রিহার চোখাচোখি হতেই রিহার চোখ টিপি মারল। আমি তার এই আচরণে আশেপাশে তাকে দেখলাম, কেউ খেয়াল করেছে কিনা। না, কেউ দেখেনি। যাক বাবা, বাঁচা গেল। তারপর আঙ্কেল আন্টির কাছে গিয়ে সালাম দিলাম। কিছু কথা বলে রিহাকে বললাম, আরে আপু কি করছো? রিহা দাঁতে দাঁত চেপে বলল, ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা আপনারা কথা বলেন, আমি একটু আসি। এই মামুন, চল আমাকে ভাবির রুমটা দেখিয়ে দে তো। এই বলে তাদের আপু রুমটা দেখাতে নিয়ে গেল মামুন। আচ্ছা মামুন ভাইয়া, আহমদ কোথায়? আহমদ রান্নাঘরে আন্টির কাজে সাহায্য করছে। ও মা, তাই? আহমদ কি রান্না করতে পারে? অনেক ভালো। ও আচ্ছা, তাহলে তো প্রতিদিন খেতে পারবো। কি বললে? কিছু না। এই তো এই রুমটা। এদিকে আমি রান্না করে গিয়ে, আম্মু আম্মু তুমি কি আব্বু আর আঙ্কেলদের সাথে বসে আড্ডা দাও, আমি নাস্তা বানাচ্ছি। তুই একা পারবি না, আমি থাকি। এই তুমি যাও তো। এই বলে আম্মুকে রান্না করতে বের করে দিলাম। আসলে আমি রান্না করতে পারি, কারণ আমি প্রায়ই আম্মুর সাথে রান্নার কাজে হাত দিতাম। তাই এদিকে মনি আর রিহা আপু রুমে ঢুকে দেখলো আপু সেজে বসে আছে। এই ভাবি, তুমি বসে আছো কেন? যেতে ইচ্ছে করছে না। আরে চল তো। আজ রাসেল ভাইয়া দেখলে তোমার উপর বাস খাবে, এই বলে দিলাম। রাসেল ভাই হচ্ছে মনির বড় ভাই। মনির কথা শুনে আপু যেন লজ্জা পেতে লাগলো। আরে লজ্জা পেতে হবে না ভাবি, চলো তো। তারপর আপুকে তারা আরো ভালো করে সাজিয়ে নিচে নিয়ে আসতে লাগলো। এদিকে মনিদের আপু রুম দেখে মামুন চলে আসলো আমার কাছে। আমি আর কি করবো, তাকে কাজে লাগিয়ে দিলাম। শালা, আমি তোর মেহমান নাকি কাজের লোক? দুইটা, আমাকে আগে বলিসনি কেন? মানে বলতে মানা করিস তাই। ও আচ্ছা, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চালা। শালা, নিজের কাজ করছোস আবার আমাকে দিয়েও করাচ্ছস। আল্লাহ, হেতের বউ যেন হেতেরে দিয়ে সারা বছর রান্না করে। এদিকে আপুকে সাজিয়ে নিচে নামাতে থাকে। তখন রিহার চোখ গেল রাসেল ভাইয়ের দিকে। মনি দেখ, তোর ভাই কেমন করে ভাবির দিকে তাকিয়ে আছে, মনে হয় জীবনে মেয়ে দেখেনি। তারপর আপুকে নিচে নামিয়ে আম্মুর পাশে বসালো। এখনো রাসেল ভাই তাকিয়ে আছে। মাশাল্লাহ, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। আচ্ছা, ওদের একা কিছু কথা বলতে দিলে কেমন হয়? ভালো হয়। যাও মা, রাসেলের বাবাকে নিয়ে যাও, তোমরা একা কথা বলো। এরপর আপু দুলাভাইকে নিয়ে চলে গেল। আপু তোমরা থাকো, আমি একটু রান্নাঘর থেকে আসি, কেমন? আচ্ছা যা। আরে মামুনকে তো দেখতে পাচ্ছি না, যাই তাকে একটা কল দিই। দোষ, তোর ভাবি কল দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। এই বলে মামুন চলে গেল। এই দেখে আমি আমার মতো কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। এই মামুন, কাঁধে হাত না দিয়ে কাজে হাত লাগা। আচ্ছা, আমাকে কি কাজ করতে হবে? এবার আমি চমকে উঠলাম। এই মামুন, তোর গলা আর বলতে পারলাম না। তো তুমি এখানে কেন? আমি এখানে কেন, অবাক হলে? কেন অবাক হবো? তুমি এখান থেকে যাও। ও মাই বাবুর্চি বর, এত ভয় কেন পাচ্ছ? এটা বলাতেই আমার গালে একটা আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আমি রিহার এরকম করাতে আমার ভয়ে হাত পা কাঁপতেছে। কি গো, এতটুকুতেই এই অবস্থা? আচ্ছা এখন বলো, আমাকে ওইখানে আপু কেন বলছো? এই বলে আমার কলার ধরে রিহার কাছে টেনে নিল। এখন রিহার গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তে আমার পুরো শরীরে এক ঝড় বইতে লাগলো। এক অজানা অস্থিরতা কাজ করছে। আমি রিহার চোখের দিকে তাকিয়ে আছি, আর রিহা আমার চোখের দিকে। আমার জন্য চোখ দুটো রিহার মায়াবী টানাটান চোখের দিকে আটকে আছে। আমি একদিনে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে আমি মায়াবী চোখের কোথাও দেখিনি।
এত মায়াবী চোখার হতে পারে? তখনই সরি মনে হয় ডিস্টার্ব করলাম। কারো কথার আওয়াজে আমার যেন ধ্যান ভাঙলো। আমি এবার কাজে মনোযোগ দিলাম। এদিকে রিহা লজ্জা পেয়ে চুপচাপ চলে গেল আর মনে মনে বলতে লাগলো, শালার আসবার টাইম পেল না। তাহলে মামা তলে তলে এইটা চলতেছে আর আমরা বললে হরতাল। কি 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 চলতেছে? থাক আর বলতে হবে না, এখন বল নাস্তা বানাবো কতটুকু হয়েছে? এই তো সব শেষ, এখন আমাকে রেডি করে দিবি তুই, আর আমি নিয়ে যাব। আচ্ছা আমি দিচ্ছি। এবার আমরা দুইজন মিলে সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম। তারপর তাদের সবকিছু সার্ভ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। তখনই রিহার মা বলে উঠল, বাবা সবখানে দেখি মেয়েরা নাস্তা বানায়, আর এখানে দেখি ছেলে। বেআইন, আপনার ছেলে তো অনেক লক্ষ্মী, যে আপনার ছেলের বউ হবে সে অনেক লাকি হবে। তখন রিহা বলল, বউ আর কেউ হওয়া লাগবে না, তোমার মেয়েকে দিয়ে দাও। কথাটা বলেই রিহা জিহ্বায় কামড় দিল আর ভাবলো, ইস কি বলে দিলাম আবেগের ঠেলাতে। আমি তো এই মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে সবার দিকে তাকালাম। তখন রিহা শুকনো কাশি দিয়ে বলল, কি হলো, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি তো মজা করলাম। বাঁচা গেল। এই মেয়ে আমার মান সম্মান সব খেয়ে ছাড়বে মনে হয়, এখান থেকে কেটে পড়া ভালো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এদিকে তারা নাস্তা করে উঠতে উঠতে বলল, আচ্ছা বিয়াই, তাহলে সামনের সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলবো কেমন? সেটা আর বলতে, এটা আপনারা আগেই বলেছেন, এখন আর বলার কি আছে? তাই এমনিতেই বললাম। আচ্ছা আজ তাহলে আসি আমরা, কেমন? সে কি রাতের খাবার খেয়ে যাবেন? বান্ধবী না রে, আর একদিন, আজ না ভাই, ভাইদের ওখানে অনেক আয়োজন করেছে। এরপর আম্মু আব্বু অনেক জোরাজুরি করেছে, বাট তারা থাকলো না। এদিকে যাওয়ার সময় হারামজাদা আবার চোখ টিপে মেরে গেল। আমার মনে হয় এই মেয়ে জ্বালাতে আমি শান্তি মতো বাঁচতে পারবো না। এদিকে সে সকাল থেকে নীলার ফোনে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। কি হলো নীলার? সে তো এমন করে না। তার মানে না, এটা হতে পারে না। আচ্ছা আবার কল করে দেখি। নেহাল এবার নীলার ফোনে ফোন দিতে নীলা ফোন ধরলো। এই তোমার কি হয়েছে বলো তো? সেই সকাল থেকে বলছো ভালো লাগছে না, তাই কল কেটে দিলা। তারপর থেকে কল করতে আসি, কিন্তু ফোন কেন বন্ধ? আসলে তুমি কি চাইছো বলো তো? মিথ্যা কেন বলো? সেই সকাল 10টাতে ঘুমে গেলে, আর এখন বাজে রাত 8টা। মিথ্যা বলার জায়গা পাও না আমার সাথে, তাই না? আজব, আমি কেন মিথ্যা বলবো? আমার ভালো লাগছিল না, তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ও সরি। আচ্ছা বাবু, চলো কালকে আমরা কোথাও ঘুরতে যাই। না, আমার শরীর খারাপ, তাই বলছি। কাল না, অন্য একদিন। তুমি সব সময় এমন করো, আজ না অন্য দিন। এইভাবে আর কতদিন? আমি তো আর সহ্য করতে পারছি না। তুমি কি সহ্য করতে পারছো না? আমি তো কিছু বুঝলাম না। তেমন কিছু না, মানে তোমার সাথে কখনো ঘোরা হয়নি তো, তাই বলছি। আচ্ছা তোমার যখন ভালো লাগছে না তাহলে পাই। ও আচ্ছা, বাই। এদিকে রাতের খাবার খেয়ে এখন বিছানাতে শুয়ে আছি। সেই কখন থেকে ঘুমানোর ট্রাই করছি, কিন্তু ঘুমে আসছে না। চোখ বন্ধ করতেই রান্নাঘরের দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছে। এই মেয়ে মনে হয় আমাকে শান্তি মতো ঘুমাতেও দেবে না। যখনই চোখ বন্ধ করতে যাই তখনই বারবার একই ঘটনা সামনে আসতেছে। কাজল কালো টানা টানা চোখ, মায়াভরা মুখ বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। চোখে আছে কাজল, কানে আছে দোল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি। এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসতে চেয়েছি। না, এটা আমি কি ভাবছি? একজনের মায়াতে পড়ে আমি অনেক কষ্ট করেছি, আর কারো মায়াতে পড়তে চাই না কারো ভালোবাসায়, হতে চাই না কারো অবহেলার পাত্র। কোনো মতে তার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি আরামে ঘুমিয়ে পড়লাম। এদিকে সকালবেলায় নীলার ভালো লাগছে না, তাই সে নিজে একা একা ঘুরতে গেল নদীর ধারে। সেখানে গিয়ে একটা গাছতলে বসে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ নীলা নেহালকে দেখতে পেল, তাই ভাবলো ছেলেটা বলেছে আজ ঘুরবে, কিন্তু আমি মানা করে দিছি। যাই, এখন সারপ্রাইজ দিয়ে আজ পুরো দিন নেহালের সাথে ঘুরবো আর মনটা ভালো হয়ে যাবে। এগুলো ভেবেই নীলা নেহালের কাছে যেতে লাগলো। নীলা নেহালের কাছে কিছুটা যেতেই হঠাৎ থমকে গেল, কারণ নীলা দেখলো একটা মেয়ে দৌড়ে এসে নেহালকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এবং তাদের কথাগুলো শুনে নীলার চোখ দিয়ে পানি পড়ছে। তাদের কথাগুলো ছিল এমন, ও মাই জান কলিজা, তোমার সাথে অনেকদিন পর দেখা। কি করব জান, এখন অনেক কাজে বিজি থাকি তো, তাই আর কি, সরি। আরে সমস্যা নেই, প্রতিনিয়ত ফোনে কথা হয় আমাদের। আচ্ছা চলো, আজ অনেক মজা করব, অনেক জায়গায় ঘুরতে যাব জান। অনেক মজা হবে জানো। নীলা তাদের এই কথা শুনে তার চোখের জল আটকে রাখতে পারছে না। তারপর নীলা তাদের সামনে গিয়ে
নেহালের গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। এই মেয়ে, তোমার তো সাহস কম না, আমার বিএফকে থাপ্পড় মারা? কে তুমি? সেটা আপনার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো। শালা লুচ্চা জানোয়ার, এইরকম আর কয়জন মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস? আসলে নীলা, তুমি যেটা বুঝেছো সেটা না। চুপ, যা বোঝার আমি পেছন থেকে সব কথা শুনে বুঝেছি। তুই আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না বলে দিলাম। এই বলে নীলা কান্না করতে করতে চলে গেল। এদিকে আমি আর মামুন কলেজে আমাদের আড্ডা জায়গায় বসে আছি। তখন কোত্থেকে যেন রিহা এসে আমার পাশে বসেই বলে উঠল, কি মিস্টার, কেমন আছো? এই তুমি এখানে কেন? আর হঠাৎ আমার পাশে বসলে কেন? ওঠো তাড়াতাড়ি, ওঠো। এবার রিহা আমার পাশে আরো চেপে বসে পড়ল। বাহ, আমার কলেজ আমি আসবো না এটা কি করে হয়? আর আমি তো অন্য কারোর পাশে বসছি না। আমি তো থাকবো না, শরম করে। তোমার কলেজ মানে? আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি। তোমার কোনো সমস্যা? আজব, আমার কেন সমস্যা হবে? তুমি কোথায় আসবে, কোথায় ভর্তি হবে, এটা তোমার বিষয়। গুড। এখন চলো একটু ঘুরে আসি। না, আমার ক্লাস আছে, আমি ঘুরতে যেতে পারবো না। আরে চলো তো, বেশি কথা না বলে। এই মামুন চল তো, ক্লাসে চল। এই মেয়ের সাথে কথা বলে পারবো না। আরে বেচারি বলছে নিয়ে জানা। তোর ভালো লাগলে তুই যা, আমি গেলাম। এই বলে আমি চলে আসলাম ক্লাসে। মামুন ভাইয়া, তোমার বন্ধুটা এমন কেন? একটু সুন্দরভাবে কথাও বলতে পারো না কেন? আমোদ এমনি। আচ্ছা তুমি তাহলে ক্লাসে যাও, আমিও ক্লাসে যাই। আচ্ছা ভাইয়া। এদিকে নীলা বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। তখনই নীলা, আরে আমি কেন কান্না করব? ধোকা তো ওই নেহালের বাচ্চা দিছে, এতে আমার কি দোষ? আমি কেন ধোকাবাজের জন্য কান্না করব? না, আমি আর কান্না করব না। এইদিকে আমরা এক এক করে সব ক্লাস শেষ করে যখনই ক্লাস থেকে বের হলাম, তখনই সামনে তাকিয়ে দেখি মনি আর রিহা। এরা এখানে কেন? চল মামুন, আজকে ঘুরতে যাবো, আয়। আচ্ছা মামুন, তোরা তাহলে যা, ভাই কাল দেখা হবে। ওমা, তুমি চলে যাবা? মানে কি তুমিও আমাদের সাথে যাবা? আমি কেন যাব? শুধু শুধু তোমাদের মধ্যে থেকে কাবাবে হাড্ডি হইতে লাভ নেই। আমরা দুইজন কোথায়? রিহাও যাবে, চলো এখন। তাহলে আমি আরো যাব না, তোমরা না হয় ঘুরে আসো। এই বলে হাঁটা ধরলাম। আর এক পা দিলে আমি ভাবিকে কল দিব, মানে তোমার আপুকে। আমি তখনই থেমে গেলাম। তো কল দিয়ে কি বলবেন শুনি? আমি বলবো তুমি সিগারেট খেয়েছো। সেটা আপু বিশ্বাস করবে না। মানে আমি সাক্ষী দিব, তারপর দেখবা ঠিক করি ভাবি। এদের এই কথাগুলো শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আপুর সাথে যত দুষ্টুমি করি না কেন, আমার কোনো ভুল হলে আপু আমাকে ছাড়ে না। অনেক ছোট থাকতে একবার আমি একটা কাগজকে সিগারেট বানিয়ে খেতে লাগলাম, তখন আপু আমাকে দেখে ফেলেছে। তারপর আর কি, অনেক মেরেছে। তখন মনি বলল, এখন যাবে কিনা বলো? হ্যাঁ, আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি বললাম যাব। এরপর মামুন দুটো রিক্সা ডাকলো। তারপর আমি মামুনকে আমার সাথে টেনে বসালাম। তখন দেখি মনি আর রিহা তারা রিক্সা না উঠে দাঁড়িয়ে আছে। তোমরা দাঁড়িয়েছো কেন? দাঁড়িয়ে আছি মানে? তুমি আমার জামাইকে তোমার রিক্সায় উঠালে কেন? দেখো, আজ একটু ম্যানেজ করো, তোমরা দুজন মেয়ে, তাই এক রিক্সায় উঠো। মিনি ভাবিকে একটু কল দাও তো। এই না না, এই মামুন রিক্সা থেকে নাম, এক্ষুনি নাম। কি এক ঝামেলায় পড়লাম রে বাবা। কোন হাগলে কইছে আমার কক্সবাজার যাওয়ার জন্য? তোদের ঝামেলাতে মনে হয় আমাকে। এই বলে মামুন নেমে গেল, আর সাথে সাথেই রিহা আমার রিক্সায় উঠে গা ঘেসে বসলো। এই তুমি এরকম কেন করছো? আমি তোমাকে একবার বলেছি আমার পক্ষে এসব সম্ভব না। তাহলে তাতে আমার কি? আমার পক্ষে তো সম্ভব। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর অনেক আগে থেকেই। আগে থেকে মানে? মনে আছে 1 বছর আগে মামুনের জন্মদিনে হয়েছিল? হ্যাঁ, তো কি হয়েছে? আমি তোমাকে সেখানে দেখেছিলাম এবং সেখান থেকেই পছন্দ করে ফেলেছি। আর কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও বলতে পারবো না। আমি যখনই তোমাকে বলবো ভেবেছি, তখন জানতে পারি তোমার রিলেশন আছে এবং তুমি নাকি সেই মেয়েকে অনেক ভালোবাসো। তাই আর বলিনি। তুমি বিশ্বাস করো আহমদ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অপূর্ণ, তুমি এলেই আমি পরিপূর্ণ। আমি 1000 বছর ধরে তোমারই অন্তরে প্রেমের শিখা হয়ে জ্বলতে চাই। শুধু একটি কথা মনে রেখো, এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়, আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব তোমার হৃদয় সৈকতে। তুমি দিবে না ধরা, শেষ নিঃশ্বাস পর্যন্ত। পাশে থাকার নাম হচ্ছে ভালোবাসা। প্রিয়, আমাদের যেন ঝগড়া হয়, বিচ্ছেদ নয়। এমন একটা ভরসার হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি সেই ভাগ্যটা পেতে চাই। আমি রিহার এই কথাগুলো শুনে অবাক হচ্ছি। তার দিকে একদিনে তাকিয়ে আছি,
এ মেয়ে বলে কি? সবই তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই কি হলো? তুমি আবার কোথায় হারিয়ে গেলে? ওই আহমদ, কোথায় হারিয়ে গেলে? এই বলে ধাক্কা দিতে আমি কই কি শোনা তো। নামো, আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমি রিহার কথা মতো নেমে ভাড়া দিয়ে মনি আর মামনের সামনে গেলাম। তারপর একসাথে ঘুরতে লাগলাম। কেউ যদি দেখে আমাদের, তাহলে নিশ্চিত বলে দেবে আমরা দুইজন জিএফ নিয়ে ঘুরতেছি। কিন্তু আমি তো জানি আমি কি নিয়ে ঘুরতেছি। আহমাদ, রিহা, তোরা তাহলে অন্যদিকে ঘুর, আমরা এদিকে ঘুরে। বলে আমার হাতে হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। এই কি করছো? সবাই দেখছে তো, হাত ছাড়ো বলছি। না, আমি হাত ছাড়তে পারবো না। প্লিজ হাতটা ধরি। তুমি আমাকে তো ভালোবাসবে না, অন্তত হাতটা ধরতে দাও প্লিজ প্লিজ। রিহা একদম চলাচল চোখে আমাকে এই কথাটা বলল, তাই মানা করতে পারিনি। তারপর অনেকক্ষণ করে মনি আর রিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। বিকালটা গেম খেলতে খেলতেই চলে গেল। রাতে পড়তে বসে খালি রিহার কথাগুলো আমার কানে বাজতেছে। আচ্ছা, রিহা কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এইসব আবেগ? ভয় লাগে আর কারো মায়াতে জড়াতে। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি। কারো আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরেই। তাই তো আমি রিহাকে ভালোবাসতে চাইছি না। আচ্ছা, রিহা যেমনভাবে আমাকে ভালোবাসি বলছে, আদৌ কি তেমনভাবে ভালোবাসে আমাকে? দূর, আমি সব কি ভাবছি। আহমদ, পড়াতে মন দে ভাই, পড়াতে মন দে। তারপর কিছুক্ষণ পড়তেই আম্মু এসে খাবার খেতে ডেকে গেল, তাই আমিও খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতে কে যেন ফোন করলো। তাকে দেখে রিহা, হ্যালো। ঠিক তখনই কি হয়েছে জানতে চান? একটু একদিন অপেক্ষা করেন, সবই জানতে পারবেন। তো কেমন হচ্ছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। তৈরি থাকবেন পরবর্তী গল্পের জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। টাটা, আল্লাহ হাফেজ।